Hello, everybody. Thank you very much and welcome to the second session of this special class. In this session, I'd like to discuss about something very special about IELTS writing. I'll try to make you understand about how to write a good introduction. And after that, I will discuss about IELTS agree-disagree type essay. And also I will try to focus on the IELTS positive or negative development, this type of essay. So let's start by simply sharing the screen so that you can understand exactly how to write introduction in IELTS exam. So IELTS introduction আমাদের বুঝতে গেলে আচ্ছা এটা হচ্ছে পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, এটা একটা এসে। তার আগে আমরা একটা IELTS এর যে কিভাবে এসেটা চিন্তা করতে হয়, কিভাবে সুন্দর একটা ইন্ট্রোডাকশন লিখতে হয় সেটা আমরা খেয়াল করব। জনি ভাই আসছেন? হ্যাঁ হ্যাঁ ওকে, আমরা আচ্ছা আমি আর একটু শিওর হয়ে নেই। তামিম, রামিম আসছো? জি স্যার, আসছি স্যার। ওকে, মনিরুল? ওকে, শহীদ ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তাপস বলছি, আছি আমি। হ্যাঁ আছি, আমি একটু চিন্তা শহীদ হয়ে ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আছি, ডেফিনেটলি ভেরি ইফেক্টিভ ক্লাস আসলে আর কি। আমি জয়েন করেছি শুরু থেকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড এখন কন্টিনিউ করছি। ফর অ্যাপ্রিসিয়েশন। সো আমরা এখন আইএলটিএস আমি একটু হয়তো বেশি সময় দিচ্ছি, কারণ হচ্ছে কি সব সময় তো সময় মিলে না সবার। আইএলটিএস গুলো আগে মাথায় ঢোকান আগে হচ্ছে যে মানে আপনি যুদ্ধে যাবেন, তো যুদ্ধে যাওয়ার আগে আপনার মনে করেন গোলা বারুদ, কামান, তারপরে মেশিন গান, এগুলো সব লাগবে। আগে এগুলো নেন, এগুলো প্র্যাকটিস তো পরেও করা যাবে, শিখতে পারবেন পরেও, কিন্তু আগে যেটা দিচ্ছি অস্ত্রপাতি যেগুলো দিচ্ছি এগুলো আগে নেন, আগে সব পরে প্রয়োজনে ব্যবহার না করতে পারলে আমি তো দেখাই দিবই। যখন যে ক্লাসটা নেই সেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন, তাহলে আপনাদের মানে ইফেক্টিভ হবে আর কি আপনাদের জন্য। আপনি যদি বলেন যে না আমি তো রাইফেল জীবনও দেখি নাই, এটা আমি পারবো না, দরকার নাই, আপনি শুধু ক্লাস করেন, শুধু ক্লাস করে যান। না বুঝলে তো পরে আমি বলবো যে এটা ছিল রাইফেল, আগে আপনাকে দিয়ে রাখতেছি সবকিছু, ক্লাস মিস করা যাবে না কারো। সো আমরা শেয়ার করতেছি সরাসরি যে কিভাবে একটা সুন্দর ইন্ট্রোডাকশন গুছায় আনতে হয়, এটা আমরা আজকে আলোচনা করব। তো দেখেন, এখানে একটা আইএলটিএস এর সুন্দর ইন্ট্রোডাকশন লিখতে গেলে আমাদের সবসময় আমাদের খেয়াল করতে হবে যে তিনটা পার্ট থাকে। আইএলটিএস এক্সামিনেশনের, আইএলটিএস রাইটিং এর তিনটা পার্ট থাকে। সো আপনারা একটু আমাকে শিওর করবেন যে স্ক্রিনটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, নাকি আর একটু বড় করলে ক্লিয়ার হবে? এখনো ঠিক আছে স্যার। ঠিক আছে না? বাপি, ওকে, এভরিথিংস ওকে, ঠিক আছে। আমরা তাহলে স্ক্রিন আর বড় করলাম না, ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা আজকে আবার প্রথম থেকে মানে অনেকেই জানেন হয়তোবা, তারপর আবার শেয়ার করছি। এখানে দেখেন 3 পার্টস অফ গুড ইন্ট্রোডাকশন। এটা শেয়ার করার বা আজকে এটার উপরে আলোচনা করার উদ্দেশ্য একটাই, যে আইএলটিএস এর 12 নাম্বার বইয়ের 72 নম্বর পৃষ্ঠা, 72 পেজ নাম্বার 72, এটা হচ্ছে ক্যামব্রিজ আইএলটিএস একাডেমিক আইএলটিএস যারা, তাদের জন্য। আইএলটিএস এর গ্রামারের, আইএলটিএস এর এসে কিন্তু সবার জন্য একই, সেটা একাডেমিক হোক আর জেনারেল ট্রেনিং হোক, সবার জন্য একই। এসে লেখার নিয়ম একই। তো এখন এই এসেটা আমি জাস্ট, অনেকেই হয়তোবা বলবে যে হ্যাঁ আমি তো ইন্ট্রোডাকশন লেখা জানি, কিন্তু এটা আলোচনা করার উদ্দেশ্য হলো যে এই রিলেটেড ওয়ার্ড গুলো যে আমরা পড়বো, আমরা শুনবো, এমন হতে পারে আপনার আগামী মাসে এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে। এই জন্য আমরা আলোচনা করতেছি, পড়লে লস নাই আইএলটিএস এর যে কোনো বিষয়ে। সো এখানে প্রশ্ন দেওয়া আছে এরকম যে ইন এ নাম্বার অফ কান্ট্রিজ সাম পিপল থিঙ্ক দ্যাট some people think it's necessary to spend large sums of money on constructing railway lines for very fast trains between cities. Others believe the money should be spent on improving existing transport and existing public transport. অর্থাৎ কেউ বলছে যে আমাদের সরকারের যে টাকা আছে এই টাকা খরচ করে আমরা নতুন রেলওয়ে লাইন তৈরি করব। আবার কেউ বলছে যে না, আমাদের যেটা আছে এক্সিস্টিং রোডস, এক্সিস্টিং যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, সেটাকে আমরা ডেভেলপ করব। সো এখানে বলছে ডিসকাস দ্য বোথ ভিউস, ডিসকাস both these views and give your own opinion.
এটা ছিল এসে প্রশ্ন। তো আমাদের লিখতে হবে যে এখানে লেখা আছে যে ইউ শুড রাইট 250 ওয়ার্ডস অ্যাট লিস্ট। ইউ শুড রাইট 250 words at least. You should write at least 250 words. এখন এই একটা আইএলস লিখতে গেলে আইএলস এর 3টা পার্ট থাকে, এটা আমাদের জানতে হবে। অর্থাৎ 3 বাক্যে আমরা আইএলস এর এসে লিখব, ইন্ট্রোডাকশন লিখব। কয় বাক্যে? 3 বাক্যে। সো ওই 3টা বাক্য, ওই 3টা ক্যারিশমা, ওই 3টা ইম্পর্টেন্ট বিষয় যেটা আইএলস এক্সামিনারকে ইমপ্রেস করবে, শুরুতেই আপনাকে পয়েন্ট দিয়ে দিবে যে হ্যাঁ সে 7 ব্যান্ড পাইছে, শুরুতেই একটা আইডিয়া করে নিবে। তো সেটা হচ্ছে যে আমাদের লিখতে হবে হলো জেনারেল স্টেটমেন্ট। প্রথমে একটা বাক্য লিখতে হবে, প্রথম বাক্যটা হলো জেনারেল স্টেটমেন্ট, দ্বিতীয় বাক্যটা হচ্ছে প্যারাফ্রেজ অফ দ্য স্টেটমেন্ট, আর 3 নম্বর বাক্যটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট, বা আমরা বলবো যে এটা হলো কনক্লুডিং রিমার্ক টাইপের, মানে ডিসিশন, আপনার প্রশ্নের মেইন থিমটা কি, মানে আপনার কোন মতামত, আপনার অপিনিয়ন, এটা হলো থিসিস স্টেটমেন্ট। 3টা অপিনিয়ন। একটু খেয়াল করে দেখি আমরা বাক্য জেনারেল স্টেটমেন্ট আসলে কি, এটা বোঝাচ্ছি আমি সবাইকে। জেনারেল স্টেটমেন্ট হচ্ছে যে আপনার এসেতে যেই টপিকটা আসুক না কেন, ওই টপিকের বাপদাদার 14 গোষ্ঠী উদ্ধার করে দেওয়া, এটাকে বলা হয় জেনারেল স্টেটমেন্ট। বাপদাদার 14 গোষ্ঠী উদ্ধার করা মানে হচ্ছে, মনে করেন আপনার আইএলস পরীক্ষার এসে আসলো কম্পিউটারস নিয়ে, কম্পিউটার ইজ এন এসেনশিয়াল ডিভাইস আসলো পরীক্ষায়, তখন আপনি কি করবেন? কম্পিউটারের বাপদাদার 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য আমাদের কি করতে হবে? যে কম্পিউটার বিজ্ঞানের আবিষ্কার বা টেকনোলজির একটা গুরুত্বপূর্ণ অবদান, তাহলে ওর দাদার নাম হচ্ছে টেকনোলজি। আচ্ছা, যদি পরীক্ষা আসে এরকম যে মিউজিয়াম, ধরেন মিউজিয়াম থাকার গুরুত্ব, যে ইম্পর্টেন্স অফ মিউজিয়াম ইন আওয়ার সোসাইটি, তাহলে মিউজিয়াম কি আমাদের কালচারকে ধারণ করে না? তাহলে মিউজিয়ামের দাদার নাম কি? কালচার। বুঝতেছেন আমার কথাগুলো আপনারা ক্লিয়ারলি? যদি পরীক্ষা এরকম থাকে, হ্যাঁ অবশ্যই আমাকে এসএমএস দিবেন যখন বুঝবেন না বা না বুঝবেন, বুঝলে আমার মেসেজ দিবেন। তো যদি পরীক্ষা আসে এরকম যে টিচিং মেথড আসতে পারে না, এরকম যে অনলাইন টিচিং মেথড ইজ এফেক্টিভ, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, মানে অনলাইন ক্লাসগুলো ইফেক্টিভ কিনা এই নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে আমরা কি বলবো না যে অনলাইন টিচিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এডুকেশন সিস্টেম, মানে এডুকেশন সিস্টেমের আন্ডারেই তো অনলাইন টিচিং। তাহলে কোনটা কার আন্ডারে এটা জানাটা ইম্পর্টেন্ট, এটারে বলা হয় জেনারেল স্টেটমেন্ট। মানে জেনারেল স্টেটমেন্ট আপনি ওই কথাটাই বলবেন যে এটা দাদার নাম, এটা মানে একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়া, এটাকে বলা হয় কি? জেনারেল স্টেটমেন্ট। তাহলে আমাদের আজকের যে টপিকটা, এই টপিকের মধ্যে জেনারেল স্টেটমেন্টটা তাহলে কি হবে? রোড নিয়ে কথা বলছে, তাই না? রোড নিয়ে, ওই যে রোড নিয়ে কথা বলছে, তাহলে জেনারেল স্টেটমেন্ট হবে এরকম। দেখেন আমরা একটা বাক্য তৈরি করছি, বলছি ইট ইজ ওয়াইডলি অ্যাকনলেজড দ্যাট ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রিজ ইনফ্রাস্ট্রাকচারস এন্ড ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, তাহলে এইটা হলো দাদার নাম। এই যে বাসের কথা বলছে এখানে, বাস বা এক্সিস্টিং ট্রান্সপোর্ট সিস্টেম, কনস্ট্রাক্টিং রেলওয়ে লাইন, এই রেলওয়ের বাবার নাম হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। আশা করি সবাই বুঝতেছেন, যদি বুঝে থাকেন হ্যালো একটা দেন, মানে সবাই একটু হ্যালো বা হাই বলেন বা ইয়েস বলেন, যে আমি যে মানে প্রত্যেকটা বিষয়েরই মানে কি বলে যে দাদার নাম বা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটার কথা বলতেছে আর কি। তাহলে ফার্স্ট ট্রেন্স, আদার পাবলিক ট্রান্সপোর্ট, এটা সবকিছুরই উদ্দেশ্য হচ্ছে কি? যে পাবলিক ট্রান্সপোর্ট ডেভেলপ করা মানে হচ্ছে দেশের অবকাঠামোগত উন্নয়ন করা। তাহলে আমাদের একটা মানে মুদ্রা কথা, এটা বাংলায় বলা হয় মুদ্রা কথা, মানে মোট কথা। মুদ্রা কথা হচ্ছে যে দেশের অর্থনৈতিক অবকাঠামো বা দেশের যে সামাজিক আর্থসামাজিক অবস্থার উন্নয়নের কল্পে বা অবকাঠামোগত উন্নয়নে ট্রান্সপোর্টেশন সেক্টরের গুরুত্ব অপরিসীম। এটা হলো আজাইরা কথা। আমরা রাইটিং এর স্পিকিং এর একটা ক্লাসে আমরা বলছিলাম না যে 2 স্টেপ মেথড ফলো করতে হবে। এই ক্লাসটা কি কেউ করছিলেন আপনারা না কারা? আশা করি সবাই করছেন, রাইট? সবাই করছে। আপনারা সাহস করে বলে ফেলবেন যে হ্যাঁ করছি, সবাই দ্রুত বলে ফেলবেন, নাহলে সাথে সাথে রেসপন্স না আসলে মানে হ্যাঁ করছি। তাহলে ওই রকমই আর কি। এটা রাইটিং এর ক্ষেত্রেও আজাইরা কথা লিখতে হয়, কিন্তু আজাইরা কথাটা অবশ্যই কনস্ট্রাকটিভ ওয়েতে লিখতে হবে। তাহলে আমাদের এখন যেটা আমরা বলতেছি যে একটা সুন্দর ইন্ট্রোডাকশন লিখতে গেলে আমাদের
জেনারেল স্টেটমেন্ট লিখতে হবে। তাহলে জেনারেল স্টেটমেন্ট কি রকম, যে ইট ইজ ওয়াইডলি একনলেজড দ্যাট ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রিজ ইনফ্রাস্ট্রাকচারস এন্ড ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, মানে একটা দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং সেখানকার যে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি সেটাকে উন্নয়ন করা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন গুরুত্বপূর্ণ? ইন অর্ডার টু, কি উদ্দেশ্যে? এনশিওর দ্য ওভারঅল প্রোগ্রেস অফ এনি নেশন। এটা হচ্ছে একটা কমন বাক্য। তাহলে ইট ইজ ওয়াইডলি একনলেজড দ্যাট ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রিজ ইনফ্রাস্ট্রাকচারস এন্ড ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি ইজ ভাইটালি ইম্পর্টেন্ট ইন অর্ডার টু এনশিওর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এনি নেশন। এটা হচ্ছে বাক্য। তো এই বাক্যের মধ্যে কিন্তু আমরা কিন্তু ওই যে এটা হলো জেনারেল স্টেটমেন্ট। এরপরে এখানে বলছে যে প্যারাফ্রেজ অফ দ্য স্টেটমেন্ট, প্যারাফ্রেজ অফ দ্য স্টেটমেন্ট ইন দ্য কোয়েশ্চেন, ইন দ্য কোয়েশ্চেন, প্যারাফ্রেজ অফ দ্য কোয়েশ্চেন, প্যারাফ্রেজ অফ দ্য স্টেটমেন্ট ইন দ্য কোয়েশ্চেন। অর্থাৎ কোয়েশ্চেনের মধ্যে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেই স্টেটমেন্টের কি করা দরকার, আমাদের প্যারাফ্রেজ করতে হবে। মানে প্যারাফ্রেজ মানে এটা তো বুঝতে হবে। প্যারাফ্রেজ মানে হলো যে এইখানে যে লেখাটা আছে এখানে, এই লেখাটাকে ভিন্ন শব্দ প্রয়োগ করে বা ভিন্নভাবে বাক্যের গঠনগত চেঞ্জ করে সেম অর্থ রাখা, বাক্যের অর্থ ঠিক রেখে জাস্ট একটু এদিক সেদিক করে আর কি চেঞ্জ করে দেওয়া, মিনিং ঠিক রাখা কিন্তু not changing the meaning, just keeping the same meaning, you have to changing some structures and some vocabularies, just একটু চেহারা চেঞ্জ করে দেওয়া আর কি, বাট মূল কথা থাকবে। যেমন এখানে বলছে in a number of countries some people think that it's necessary to spend large sum of money on constructing railway, others believe that money should be spent on improving the existing public transport. তো এই কথাটাই আমরা ঘুরে, তাহলে এখানে আমরা এরকম পাচ্ছি না যে একদল লোক বলছে যে রেলওয়ে কনস্ট্রাক্ট করা, আর একদল লোক বলছে যে টাকা অন্য জায়গায় মানে পাবলিক ট্রান্সপোর্টের যে এক্সিস্টিং সিস্টেম সেটাতে ইনভেস্ট করা। তাহলে আমরা এইভাবে বলতে পারি না যে যদিও এক শ্রেণীর লোক বলে এই আর এক শ্রেণীর লোক বলে এই, অথবা আমরা বলি না যে হোয়াইল এক শ্রেণীর লোক বলছে এই আর এক শ্রেণীর লোক বলছে এই, হোয়াইল যদিও অলদো এরকম বলা যায় না। ইচ্ছা করলে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে দুইটার একসাথে জয়েন করা যায় না। দেখেন কিভাবে আমরা জয়েন করছি, দেখেন দেখছে although it is frequently believed by a school of thought that allocating more financial budget to construct, allocating for more financial budget, এই যে more financial budget, এটার আমরা প্যারাফ্রেজ করলাম কোনটার সাথে? লার্জ সাম অফ মানি। দেখেন এখানে লেখা আছে লার্জ সাম অফ মানি। ও আচ্ছা, টেকনিকটা বলি। টেকনিকটা হলো যখন আমরা কোয়েশ্চেনটা পাবো তখন আমরা সঙ্গে সঙ্গে ওই যে প্যারাফ্রেজ অফ দ্য স্টেটমেন্ট কথাটা যে বলছে, সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, যে প্যারাফ্রেজ করার জন্য আমাদের কি করতে হবে, কোন কোন ওয়ার্ড আমরা প্যারাফ্রেজ করবো সেটা আমরা বোল্ড করে ফেলবো। যেমন ধরেন লার্জ সাম অফ মানি, লার্জ সাম অফ মানি এ গ্রেট ডিল অফ মানি, এর মানে হচ্ছে যে লার্জ অ্যামাউন্ট অফ মানি, হায়ার বাজেট, রাইট? সবাই একটু বোঝার চেষ্টা করবেন। আর কনস্ট্রাক্টিং মানে তো বিল্ডিং। আচ্ছা, কনস্ট্রাক্টিং মানে বিল্ডিং, মানে কনস্ট্রাক্ট মানে বিল্ড করা, কিন্তু এটা হলো এস্টাবলিশ করা। যাই হোক না কেন আমরা এটা এই ওয়ার্ডটা আমরা চেঞ্জ করব, মানে সরাসরি হুবু কনস্ট্রাক্টিং কথাটা রাখবো না, আইএনজি চেঞ্জ করে দিব। অ্যাটলিস্ট রেলওয়ে লাইন মানে হলো রেলওয়ে নেটওয়ার্ক, এটা চেঞ্জ করে দিব আমরা। আচ্ছা, রেলওয়ে আমরা ট্রেন বলতে পারবো না ইচ্ছা করলে, ট্রেন সার্ভিস। তারপরে এখানে দেওয়া আছে দেখেন ট্রেন বিটুইন সিটিজ, আদার বিলিভ দ্যাট মানি শুড বি। আচ্ছা, মানি রেও আমরা চেঞ্জ করতে পারবো, বাজেট বলতে পারবো না, মানি রে আমরা বাজেট, একই তো কথা। ইমপ্রুভিং, আচ্ছা ইমপ্রুভিং এক্সিস্টিং না বলে আমরা যদি বলি ডেভেলপিং হইতে পারে না ইচ্ছা করলে, জাস্ট ওয়ার্ড চেঞ্জ করে দেওয়া। আচ্ছা, আরো জিনিস খেয়াল করতে হবে এখানে দেখেন, some people think that it's necessary to spend, but to spend, তাহলে some people think, এটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? some people think অ্যাক্টিভ ভয়েস আছে। যখন অ্যাক্টিভ ভয়েস থাকবে তখন সেটারে আমরা প্যাসিভ ভয়েস করে দেব। মাথায় রাখতে হবে বিভিন্ন ভাবে গ্রামাটিক্যালি চেঞ্জ করেও কিন্তু ওয়ার্ড চেঞ্জ করে দেয়। ইট ইজ নেসেসারি টু স্পেন্ড লার্জ সাম অফ মানি, আদার বিলিভ দ্যাট মানি শুড বি, মানি শুড বি, শুড বি রে আমরা অট টু ব্যবহার করতে পারি, অট টু বি, ও ইউটিএস, ও ইউজিএসটি, এরকম আমরা মাথায় রাখবো। পাবলিক ট্রান্সপোর্ট, আচ্ছা এই গেল, মাথায় রাখবো। আমরা কি করবো এখন? প্যারাফ্রেজ করবো। তো প্যারাফ্রেজ করার সময় আমরা দেখেন কি করলাম, যে although it's frequently believed by a school of thought, এই যে a school of thought এই কথাটার মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট জাতি বোঝাচ্ছে আর কি। a school of thought মানে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষকে বোঝাচ্ছে। a school of thought
মানে এক শ্রেণীর ভাবুক মানুষ যারা, এক শ্রেণীর চিন্তাশীল যারা, তারা এটা ভাবছে। কি ভাবছে তারা? আচ্ছা আমি এটা একটু পুরো লেখাটা একটু এবার দেখেন, এখানে বলছে যে although it's frequently believed by a school of thought that allocating more financial budget to construct, এই যে আমরা চেঞ্জ করে টু কনস্ট্রাক্ট লিখছি, প্যাসেজের মধ্যে ছিল স্টেটমেন্টে ছিল কনস্ট্রাক্টিং, আর আমরা বলছি টু কনস্ট্রাক্ট, আর আমরা বলছি টু কনস্ট্রাক্ট নিউ রেলওয়ে লাইন। আচ্ছা আমি যদি এখানে বলি নিউ ট্রেন সার্ভিসেস, হইতে পারে না এখানে? নিউ ট্রেন সার্ভিসেস, ট্রেন সার্ভিসেস মানে তো রেলওয়ে লাইন, রাইট? For express intercity, okay, new railway line, আচ্ছা আমি বললাম নিউ রেলওয়ে, আমি এটা চেঞ্জ করে দিলাম নিউ রেলওয়ে নেটওয়ার্ক, RAIL রেলওয়ে NETWORK, নিউ রেলওয়ে নেটওয়ার্ক for express intercity train service। দেখেন এখানে বলছে it is frequently believed by a school of thought that allocating more financial budget to construct new railway network for express and train service is, এই ইজটা যে এই সাবজেক্টটা হচ্ছে আপনার believe that, এই যে allocating যে ওয়ার্ডটা আছে না, এটা হচ্ছে এটার সাবজেক্ট। একটু বুঝতে হবে জিনিসটা। এখন আমি যদি বলি যে বঙ্গোপসাগরের আচ্ছা আমি যদি বলি যে আমের ঝুড়ির যে ঝুড়িটা আছে, ঝুড়ির মানে আমগুলোর যে ঝুড়িটা, সেই ঝুড়িটা সুন্দর, তাহলে আমি বাক্যটা হচ্ছে এরকম, the basket of the mangoes is important। তাহলে বাস্কেটটা হচ্ছে কি সিঙ্গুলার, বাস্কেটটা হবে সিঙ্গুলার, will take as singular as কি বলে মানে সাবজেক্টটা ভার্ব নিবে, সেটা সিঙ্গুলার নিবে। তাহলে এখানে যাই ছিল না কেন, allocating more financial budget to construct new railway lines is, এই ইজটা হচ্ছে কি allocating এর সাথে রিলেটেড, অর্থাৎ allocating more financial budget is considered as significant. Other think that it's a better idea to invest money on the existing public transport systems, on the existing, আর এখানে প্রশ্নের মধ্যে কি ছিল, on the existing, okay, on the public transport already existed। আচ্ছা এটা আমরা বেশি একটা চেঞ্জ করে নাই, ওই ইমপ্রুভিং কথাটা আমরা চেঞ্জ করছি, তাই না? better idea to invest on the existing to improve the, আচ্ছা আমরা এখানে যে systems to improve the transportation system, TRANSPORTATION transportation system। তাহলে আমাদের এই বাক্যটার প্যারাফ্রেজিং, উপরের বাক্য আর নিচের বাক্যের অর্থ একই, কিন্তু খেয়াল করে দেখেন যে although it's frequently believed by a school of thought that allocating more financial budget to construct new railway network for express entry train is considered as significant, others think that it's a better idea to invest money on the existing public transport system to improve the transportation system। এটা হচ্ছে আপনার ওই উপরের যে স্টেটমেন্টটা ছিল, সেই স্টেটমেন্টটাকে আমরা কি করলাম ধরে, সেই স্টেটমেন্টারই একটা মানে উপরেটা ছিল দুইটা বাক্য, সেটা আমরা এক বাক্যে পরিণত করলাম, সেম অর্থ। সাম পিপল থিঙ্ক মানে হচ্ছে এ স্কুল অফ বিলিভ, এ স্কুল অফ থট, হ্যাঁ, ইট ইজ বিলিভড বাই এ স্কুল অফ থট, মানে আমরা বলছি এরকম যে একদল মানুষের দ্বারা ভাবা হয়, এটা একটা অর্থ। আর একটা হচ্ছে যে কিছু মানুষ মনে করে, একই কথা, জাস্ট ঘুরায় ফিরে ওইটারে আমরা কি করলাম, প্যারাফ্রেজ অফ দ্য স্টেটমেন্ট। আচ্ছা প্যারাফ্রেজ করার পরে আমরা কি করব, জেনারেল স্টেটমেন্টটা হচ্ছে যে তাদের বাপদাদার 14 গোষ্ঠী টপিকের উদ্ধার করে দেওয়া, এরপরে আমরা কি করলাম, প্যারাফ্রেজ করলাম, এরপরে যে লাস্ট যে বাক্যটা সেটা আমাদের করতে হবে কি মাথায় রাখতে হবে, সেটা হলো থিসিস স্টেটমেন্ট। তিনটা বিষয় ইম্পর্টেন্ট আইএলটিএস পরীক্ষায়। থিসিস স্টেটমেন্টটা কি এটা আমি বলতেছি। এই থিসিস স্টেটমেন্ট মানে হচ্ছে যে প্রশ্নে কি চাইছে আপনার কাছে সেটা উত্তর দেওয়া। যেমন এখানে প্রশ্নে চাইছে হচ্ছে যে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওন অপিনিয়ন, অর্থাৎ আপনি দুই শ্রেণীর কথাই বলতে হবে, যে এক্সিস্টিং বলতে হয়তো বা বাস সার্ভিস বোঝাচ্ছে, নতুন ফার্স্ট ট্রেন নাও বোঝাচ্ছে, অন্যগুলো বোঝাচ্ছে। এখন কথা হচ্ছে দুই শ্রেণীরই কথা আমাদের মাথায় রাখতে হবে, যে কনস্ট্রাক্টিং নিউ রেলওয়ে হলে কি হবে আর না হলে কি হবে, এটার পজিটিভ দুই পাশের কথা আমাদের জানতে হবে, পয়েন্ট জানতে হবে। আর কি করতে হবে, আচ্ছা মনে করেন আমি বলবো যে হ্যাঁ কনস্ট্রাক্টিং রেলওয়ে ইজ ইম্পর্টেন্ট, রেলওয়ে আমাদের কি করতে হবে,
কনস্ট্রাক্ট করতে হবে। তাহলে প্রশ্ন করবেন নিজেকে যে কেন এটা করতে হবে। তখন কেন দিয়ে উত্তর করতে গেলে উত্তর আসবে যে এরকম যে টাকা সেভ হবে মানুষের, সাধারণ জনগণ ট্রেনে উঠতে পারে, ট্রেনে বেশি মানুষ যাতায়াত করতে পারে এবং ট্রেন জার্নি খুব আরামের, এবং সময় কমানো। জার্নি করলে এটা আমাদের কস্ট ইফেক্টিভ হবে। আর কি হবে শ্রুতি, কি হবে কস্ট ইফেক্টিভ, আর কি হবে? শ্রুতি বোধহয় ক্লাসে নাই। আছি স্যার। তাহলে বলো তো কি হবে, ট্রেন ট্রেন সার্ভিসের কি সুবিধা আছে? একটা হচ্ছে কস্ট ইফেক্টিভ আর কস্ট এফেক্টিভ আর হচ্ছে টাইম ইফেক্টিভ। এক্স্যাক্টলি টাইম ইফেক্টিভ। টাইম ইফেক্টিভ মানে হচ্ছে সময় বাঁচবে, টাইম কনজিউমিং হবে না, টাইম সেভিং হবে। বাস তো এখানে সেখানে শুধু থামে, আর ট্রেনে আসলে কিন্তু আরামে যাওয়া যায়। আপনারা সবাই কম বেশি জানেন চট্টগ্রামে Comfortable. কিন্তু 4 ঘন্টায় যাওয়া যায় এখন, আরো আগেও যাওয়া যায়। মানে ওই যে ইয়ার কি বলে সোনার বাংলা আসছে, সোনার বাংলা বাংলাদেশের ঢাকা কমলাপুর থেকে স্যার একেবারে এক জায়গায় মানে একদম ডাইরেক্ট চট্টগ্রামে গিয়ে থামে। 4 ঘন্টা অনলি, কোনো ট্রাফিক জ্যামের মধ্যে পড়বেন না। সোনার বাংলায় উঠবেন, খাবার দেওয়ার দিবে, এক বেলা খাবার দিবে আপনাকে, এক বেলা না সকালবেলা নাস্তা দিবে, দুপুরে লাঞ্চ দিবে। সকালবেলা যদি কেউ যান সকাল 7টার দিকে চট্টগ্রামে, তখন আপনি এই ফ্যাসিলিটিটা কিন্তু পাবেন। আপনার 4 ঘন্টায় নিয়ে নামাই দিবে এবং আপনাকে খাবার দেওয়া হবে ট্রেনে, ঠিক আছে? আর ইন্ডিয়া ট্রেনের কথা আমি বললাম না, আর কানাডা ট্রেনের কথা তো আরো বললাম না, এগুলো অনেক উন্নত, ঠিক আছে? তো তাহলে আমরা থিসিস স্টেটমেন্টটা হচ্ছে যে আপনি সরাসরি উত্তর দিয়ে দিবেন, যে আপনার ভিউজটা আপনি ধরেন মতামত দিবেন যে হ্যাঁ আপনি ট্রেনের দিকে আছেন, ট্রেনের পক্ষে, যে হ্যাঁ কনস্ট্রাক্টিং রেলওয়ে ইজ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ওই যে টাইম ইফেক্টিভ এর জন্য, আর হচ্ছে আপনার ওই যে কস্ট ইফেক্টিভ, টাকাও কম লাগে। এই কথাটাই আমরা এখানে লিখে দিব, বলবো ইন মাই অপিনিয়ন, আপনি অপিনিয়ন দিয়ে দিবেন, কারণ আপনার অপিনিয়ন চাইছে তো এখানে, যে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওন অপিনিয়ন। আপনি আপনার অপিনিয়নটা দিয়ে দিবেন, এটাই বলা থিসিস স্টেটমেন্ট। এখানে কি বলছে, ইন মাই অপিনিয়ন আই বিলিভ দ্যাট আ গভর্নমেন্ট আইদার ইন এ ডেভেলপড অর ইন এ ডেভেলপিং কান্ট্রি। চিন্তা করে দেখেন, এটা কিন্তু একটা চালাকি বুদ্ধি, কমা দিয়া এখানে কিন্তু আমরা কি করছি, এক্সট্রা ইনফরমেশন দিছি, না দিলেও কিন্তু বাক্য হবে। আপনি বলছেন আই বিলিভ দ্যাট গভর্নমেন্ট শুড, শুধু গভর্নমেন্ট, তখন এ গভর্নমেন্ট দেওয়ার দরকার নেই, বাট এ গভর্নমেন্ট আমি নির্দিষ্ট করে দিয়েছি যে এ গভর্নমেন্ট আইদার ইন ডেভেলপড অর ইন এ ডেভেলপিং কান্ট্রি or developing countries should spend more money on railway system because of time effectiveness and low cost services to the passengers. আচ্ছা, এখানে বিকজ অফ এর ব্যবহারটা কি আমরা আজকে করলাম কিনা? ক্লাসে কি আমরা পড়ছিলাম না বিকজ অফ? সো জি স্যার। বিকজ অফ এর পরে কি নাউন ফ্রেজ বসবে না, আমরা বলছিলাম এইজন্য যে নাইন ফ্রেজ, হ্যাঁ, বিকজ অফ noun টাইম phrase. এফেক্টিভনেস এন্ড লো এফেক্টিভনেস। যখন আপনার এএস এটা যখন এক্সামিনার পড়বে, তখন এক্সামিনার কমেন্ট করবে যে the examinee বা the candidates showed a good variety of vocabulary like time effectiveness, cost effective services or something like that. এই ওয়ার্ড গুলো ওরা মার্ক করবে, বুঝতে পারছেন? গ্রামারের জন্য, ভোকাবুলারির জন্য। যেরকম নাকি আমরা একটু আগে দেখলাম যে 7 ব্যান্ডের যে অ্যাসেট আমরা পড়লাম একটু আগে, ওই অ্যাসের মধ্যে কিন্তু কিছু ওয়ার্ড মার্ক করে দিছিল, রাইট? আপনারা তো দেখছিলেন না, মার্ক করে দিছিল। ওই যে 7.5 ব্যান্ডের যে অ্যাসেট আমরা একটু আগে আলোচনা করলাম লাস্ট ক্লাসে, যে কস্ট স্টেপ সুপারগ্লুর ক্লাসে। তো এইটা আর কি আমাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে তাহলে এটা আমাদের থিসিস স্টেটমেন্ট হয়ে গেল। এখন আপনারা কি করবেন, ফুল ইন্ট্রোডাকশনটা যদি একটু দেখেন তাহলে কি হয় দেখেন। It is widely acknowledged that development of any country's infrastructures and transportation facilities is vitally important in order to ensure the overall progress of any nation. Although it's frequently believed by a school of thought that allocating more financial budget to construct new railway lines for express intercity train services is considered as important, others think that it's a better idea to invest money on the existing public transport system. In my opinion, I believe that a government either in a developed or a developing country should spend more money on railway system because of time effectiveness and low cost services to the passengers. আচ্ছা, আমি একটা আপনাদের কাছ থেকে 30 সেকেন্ড টাইম নিচ্ছি, আমার একটা কল আসছে, আমি জানি না কে কল দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, Government. This call is to inform you that legal enforcement agency issued an arrest warrant under your name and social insurance number for fraudulent activity. We are investigating you and your financial activities.
To get more information about your arrest warrant, press 1 before we proceed with legal action. আমার ভয় দেখায় কানাডাতে আমার ভয় দেখাচ্ছে যে তোমার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে, তোমার ইন্স্যুরেন্স উল্টাপাল্টা জায়গায় ব্যবহার হয়েছে, ফেস 1 or 2 সামথিং এরকম বলে মানুষকে ধোঁকা দেয়, বুঝছেন? এখন যদি আমি এখানে ক্লিক দেই, যদি আমি 1 ক্লিক করি তাহলে আমার সব ইনফরমেশন নিয়ে যাবে, আমার টাকা পয়সা চুরি করে নিয়ে যাবে। ঠিক আছে, ফ্রড। আমাকে একটা ফ্রড নাম্বার থেকে কল দেওয়া হয়েছিল। বুঝতে পারছেন আপনারা? আমার কথাগুলো শুনতে পাচ্ছিলেন নাকি? তো এটা হচ্ছে কানাডায় আসলে অনেক সময় হয় কি যে ওই যে বিভিন্ন কিছু লোক আছে যারা হচ্ছে মানুষের ইনফরমেশন স্টিল করে, ক্রেডিট কার্ডের ইনফরমেশন নিয়ে যায়, টাকা পয়সা চুরিয়ে দেওয়ার তারি করার ধান্দা। সার্ভিস কানাডার নাম বললা কল দেয় যে তোমার সার্ভিস কানাডা থেকে এরকম সমস্যা হয়েছে, তোমার তোমার পিন নাম্বার দাও, এরকম বলবে, এই টাইপের আর কি। ঠিক আছে, বাই দ্য ওয়ে আমি জানতাম এরকম ধরনের একটা কলে আসতে পারে, কারণ আমার এই টাইমে কেউ কল দেয় না এত তাড়াতাড়ি। তাহলে আমরা সুন্দর ইন্ট্রোডাকশন লেখার জন্য যে টেকনিক আমরা সেটা আজকে আলোচনা করলাম। তো ওপিনিয়ন দিয়ে দিলাম লাস্টে। প্রত্যেকটা বাক্যের মধ্যেই দেখবেন যে 7 ব্যান্ডের সিগন্যাল আছে, আমরা সেই সিগন্যাল গুলো কিন্তু আমরা দাগ দিয়ে রাখছি। ঠিক আছে, আমরা দাগ দিয়ে রাখছি এরকম, যেমন এই যে দ্যাট আছে এখানে, তারপর হচ্ছে যে এই যে ব্লাস্টের দেখেন বিকজ আছে, বিকজ অফ আছে। প্রত্যেক বাক্যে দেখেন একটা করে আছে, এই যে অলদো যুক্ত বাক্য তো 7 ব্যান্ড। আর তো দরকার নাই, 3টা তো হয়ে গেছে গা, 3 বাক্যে 3টা হয়ে গেছে, মানে আপনার 7 হয়ে গেছে। আপনি যখন 3টা বাক্য যখন 7 ব্যান্ড হবে তাহলে পুরো প্যারাগ্রাফটা 7 ব্যান্ডে ভরা, বুঝতে পারছেন? জাস্ট আপনাকে টার্গেট রাখতে হবে যে এই যে টু ইনভেস্ট, এই যে টু 7 ব্যান্ড, আই বিলিভ দ্যাট, এই যে আরেকটা দ্যাট 7 ব্যান্ড মনে করেন। তো এরকম, তো যাই হোক এইভাবে লিখতে হয় ইন্ট্রোডাকশন। আর কিভাবে বডি প্যারাগ্রাফ লিখতে হয় সেটার আলোচনা আরেকদিন না হয় করি, আজকেই করবো, সমস্যা নেই। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে যে ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইউর ওন অপিনিয়ন। আচ্ছা, আমরা আরেকটা এসের এরকম ভাবে আরেকটা ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় আমরা প্র্যাকটিস করি, দেখি আমাদের হয় কিনা। যেমন এখানে লেখা আছে, ইনক্রিজিং দ্য প্রাইস অফ ভেহিকল ইজ দ্য বেস্ট ওয়ে টু সলভ গ্রোয়িং ট্রাফিক এন্ড পলিউশন প্রবলেম। অর্থাৎ গাড়ির তেলের দাম বাড়ায় দিলেন নাকি ট্রাফিক জ্যাম কমে যাবে এবং পলিউশন প্রবলেম দূর হয়ে যাবে তেলের দাম বাড়ায় দিলে। To what extent do you agree or disagree? এরকম আসলো পরীক্ষার সময়। তো আমাদের কি করতে হবে এখন? তো আমাদের যেটা বলতে হবে যে এই যে মূল টপিকের যে আলোচ্য বিষয়টা কি, এটা আমাদের বের করতে হবে। আলোচ্য বিষয় হচ্ছে এখানকার যে প্রাইস ইনক্রিজিং, ট্রাফিক কনজেশন আর পলিউশন, এই দুটো প্রবলেমই তো মেইন বিষয়, তাই না? তাহলে এই দুটো প্রবলেমের বাপদাদার 14 গোষ্ঠী বের করতে হবে জেনারেল স্টেটমেন্ট লিখতে গেলে। আচ্ছা, এটা কি সোশ্যাল প্রবলেম না? এই যে ট্রাফিক কনজেশন, তারপরে যে পলিউশন প্রবলেম, এগুলো তো সমস্যা, সামাজিক সমস্যা না, পরিবেশের জন্য সমস্যা। তো তাহলে বাপদাদার 14 গোষ্ঠী উদ্ধার করতে গেলে আমাদের বুঝতে হবে যে এগুলো সমস্যার অন্তর্গত। তখন আমরা বলবো এরকম, both traffic congestion and pollution nowadays are considered by many as serious issues not only in specific country but also all over the world. সারা বিশ্বেই এই যে ট্রাফিক কনজেশন এটা সমস্যা, এটা আমরা একটা মানে সমস্যার মধ্যে অন্তর্ভুক্ত করলাম। এরপরে বলতেছি এটা হচ্ছে উপরেরটা হচ্ছে আপনার জেনারেল স্টেটমেন্ট, এরপরে লিখছি থিসিস স্টেটমেন্ট। এই যে ইজ দ্য বেস্ট সলিউশন, এখানে আমরা কিভাবে বলছি দেখেন, যে ডিফারেন্ট স্কুল অফ থট opine regarding the solution to these detrimental problems. It's frequently suggested that increasing the price of vehicle is the most effective way to resolve the aforementioned issues. aforementioned মানে হলো পূর্বে যে মানে পূর্বে উল্লেখিত যে ইস্যুগুলো আছে সেগুলো সমাধান করার জন্য যে ইফেক্টিভ একটা সলিউশন, এটা অনেকেই বলছে, it is frequently suggested that increasing the price of vehicle is the most effective way to resolve the aforementioned. In my opinion, আমার মতামতটা আমি এখন দিব, কারণ এখানে কিন্তু ওপিনিয়ন দিতে হবে যে to what extent do you agree or disagree। এর মানে হচ্ছে কিন্তু আপনি এগ্রিও করতে পারেন, ডিসএগ্রিও করতে পারেন। এখানে একটু ভেঙে দিচ্ছি আরেকটা ইনফরমেশন, সেটা আপনাদের জানতে হবে। অনেক সময় পরীক্ষার সময় এরকম থাকে যে to what extent do you agree, শুধু এইটুকু থাকতে পারে। তখন আপনার এগ্রি করতে হবে, ডিসএগ্রি করা যাবে না, বুঝতে পারছেন?
এগ্রি করতে হবে। কতটুকু এগ্রি করেন সেটা আপনি বলবেন। আপনি বলবেন আমি এগ্রি করি, অল্প একটু এগ্রি করি 5%। আমি 80% কি আমি মনে করি যে আমি 20% এগ্রি করি এটা। কিন্তু যদি পরীক্ষার সময় এরকম থাকে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তখন আপনি একদম আপনার মানে পুরোপুরি ডিসএগ্রি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার পুরোপুরি আপনি এগ্রিও করতে পারবেন। আচ্ছা, তেলের দাম বাড়াইলেই কি মানে মানুষ কি ট্রাফিক জ্যাম কমাবে বা পলিউশন কমে যাবে? তেলের দাম কমলে হয়তোবা কিছু পরিমাণ কমতে পারে, সেটা সামান্য প্রভাব পড়বে। অ্যাকচুয়ালি যার গাড়ি আছে আর গাড়ি 8-10টা থাকে। আমি এরকম বাংলাদেশে 2-4 চিনি গাড়ি তার 4-5টা, লাল, সাদা, হলুদ গাড়ি, নীল গাড়ি, সব গাড়ি আছে তার, কালারফুল গাড়ি। ঠিক আছে, এক একজন এক একটা চালায়। আমার পরিচিত এরকম অনেকে আছে, ধানমন্ডিতে থাকে আমার পরিচিত। তো খুব মানে আমার খুব মানে অনেকেই আছে আর কি। তো তারা দেখি যে দেখা টেলিফোন করছে বাসা থেকে, গাড়ি লালটা বের করো, আর বলতেছে যে না গাড়ি সাদাটা বের করো, ড্রাইভারে বলতেছে। ঠিক আছে, আবার দেখলাম একটা ধমক হলো, এই সাদাটা কই গাড়ি? ঠিক আছে, মানে হচ্ছে কি এরকম, মানে হচ্ছে কি পোলাপানে গাড়ি এক একটা এক এক জায়গায় নিয়ে যায়, কোনটা কে নিয়ে যায় কখন, এর অনেক সময় ব্যাপার থাকে। তো এই জন্য ওই গাড়ি যার টাকা আছে সে তো গাড়ি কিনবে। তেলের দাম কমলে যে গাড়ি চালানো বাদ দিয়ে মানুষ তা না বিষয়টা। গাড়ি যে কিনে তার তো তেলের কেনার টাকা আছে, এই জন্য তো কিনে। তেলের দাম যদি আরো বেশিও হয় কোনো সমস্যা নাই, তবে কিছু পরিমাণ কমতে পারে হয়তোবা। গরিব মানুষ গাড়ি কিনে ফেলছে একটা, তেলের দামের জন্য গাড়ি কম চালায়, কম বের করে, কিপটামি করে, এরকম আছে। ঠিক আছে, আমি নিজেই তো তেলের দাম বেশি হলে আমি গাড়ি বেশি একটা বের করবো না। কম চালালাম, আমার তো অফিস মাত্র 5 মিনিট দূরে, আমার বাসা থেকে অফিসের দূরত্ব মাত্র 5 মিনিট। কানাডায় গাড়ি কেনার উদ্দেশ্য মানে শখ করার কিছু না, গাড়িতে কোথাও ঘুরতে ঘুরতে গেলেন, এটা ভালো লাগে আর কি। একটু বিকালবেলা পার্কে ঘুরতে গেলেন, গাড়িটা থামাইলেন, একটু ঘুরলেন ফিরেন, বন্ধু বান্ধব নিয়ে একটু ঘুরলেন, একটু 50 কিলোমিটার ধরে লং ড্রাইভে গেলেন, এটা হচ্ছে একটা মজার বিষয়। কানাডায় সবারই গাড়ি থাকে, এখানে জাস্ট দরকার নাই গাড়ি না হলেও কোনো সমস্যা নাই। উন্নত বিশ্বে বাস সার্ভিস খুবই চমৎকার। আপনার 5 মিনিট পর পর বাস আছে, আপনি যেখানে যাবেন সেখানে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই ঠান্ডার মধ্যে যদি বাস যদি একটা মিস করে ফেলেন, যদি আপনার 5 মিনিট নষ্ট হয়ে যায় টাইম, এখানে 5 মিনিট টাইমকে গুরুত্ব দেওয়া হয়। আমি আপনাদেরকে যে ক্লাস নিচ্ছি লং টাইমে, শুধুমাত্র আমি আর এখন জব মানে এখন এই মুহূর্তে আমার জবটা আমি 2.5 দিন করি মাত্র। অফিসিয়ালি আই এম এ স্টুডেন্ট, সো I am not allowed to work full time, but I do full time job when my university is closed and when my summer vacation or something, winter vacation or other vacation, আমি ফুল টাইম জব করি। আমি একজন প্রভিনশিয়াল গভর্নমেন্টের মানে ছোটখাটো সরকারি কর্মকর্তা। আমি জব করি 3.5 মানে 2.5 দিন, মাঝে মাঝে 3.5 দিন জব করি। বাকি দিনগুলো হচ্ছে কি আমার সাথে ওই যখন আমার ইউনিভার্সিটি বন্ধ থাকে সময় সুযোগে আমি ফুল টাইম জব করি, কিন্তু পার্ট টাইম জব করি আমি, শুক্র শনি এবং বুধবারে আমি জব করি। সো এবার আমরা যাচ্ছি হচ্ছে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি ডিসএগ্রি, এই এসেটার মধ্যে আমরা কি করতে পারি এখন। আমরা কি করলাম যে ডিফারেন্ট স্কুল অফ থট ওপাইন, ওপাইন মানে হচ্ছে গিভ ওপিনিয়ন, ওপাইন মানে হচ্ছে ওপিনিয়ন দেওয়া, রিগার্ডিং দ্য সলিউশন টু দিস detrimental problems. It's frequently suggested that increasing the price of vehicle is the most effective way to resolve the aforementioned issues. In my opinion, I disagree. In my opinion, I disagree with the statement because there appear to be some other factors involved in this regard. আমি ডিসএগ্রি করলাম যে না এটা তেলের দাম কমলে যে এটা ইফেক্ট, এখানে বলছে অনলি সলিউশন। দেখেন ইজ দ্য বেস্ট ওয়ে বলছে না, বেস্ট ওয়ে না, এটা তো আমি শিওর এটা বেস্ট ওয়ে না, এই জন্য আমি বলছি আমি ডিসএগ্রি করছি। তবে আমি যখন ভিতরে যখন এসেটা লিখবো তখন আমি লিখবো যে এটা প্রশ্ন করার আগে বলে নিবেন। হ্যাঁ কি স্যার, এখানে তো গাড়ির দাম বাড়ানোর কথা বলা হয়েছে। সরি স্যার, তেলের দাম, ইন্টারাপ্ট করার জন্য। প্রাইস অফ ভেহিকল কোথায়, মানে কোথায় বলা হয়েছে এটা? আমরা বলছি স্যার ভেহিকল মানে তো গাড়ি স্যার। ও আচ্ছা, ইটস ওকে, ইটস নট এ বিগ ডিল। জাস্ট অনেক সময় এরকম থাকে যে পেট্রোলের দাম বাড়াইলে গাড়ির মানুষ গাড়ি কম বের করবে, বুঝছেন, পরিবেশ বাঁচবে, এটা কোনো সমস্যা নাই মুকদ্দেম ভাই, এটা কোনো প্রবলেম না। ধরেন আমাদের দেশে যে গাড়ির যে দাম, এটা কিছু তো অবশ্যই মানে অবশ্যই ইম্পর্টেন্ট। দেখেন গাড়ির মধ্যে 300% 400% নাকি ট্যাক্স দেওয়া লাগে। একটা গাড়ির দাম যদি হয় 5 লাখ, বাংলাদেশে দিতে হয় 25 লাখ টাকা। একটা গাড়ির দাম যদি 10 লাখ হয়, বাংলাদেশে দিতে হবে 1 কোটি টাকা। ঠিক আছে, 10 বলা যায় স্যার যে এরকম বাংলাদেশে গাড়ির দাম বেশি, তারপরেও মানুষ গাড়ি আরো বেশি কিনতেছে। বেশি কই কিনতেছে, কই কিনে
কমই তো কিনে। আমাদের এখানে গাড়ি প্রতিদিনই আমরা কিনি, 1 মাস পর পর গাড়ি চেঞ্জ করে ফেলে, মডেল চেঞ্জ করে, 1 বছরের মধ্যে গাড়ির মডেল চেঞ্জ করে ফেলে সবাই, সবাই এভরিওয়ান। গাড়ি কিনেই সাথে সাথে আবার চিন্তা করে যে কয়েক মাস চালানোর পরে বিক্রি করে দেয়, আবার নতুন লেটেস্ট মডেলের গাড়ি আসে ওটা নিবে, এমন টাইপের সবাই। মোবাইল আইফোন সব থেকে লেটেস্ট মডেল যেটা এটা এখন বেরোচ্ছে, আমার কাছে যেটা আছে এটা হলো আইফোন 10s, মানে এক্সএস। তো এক্সএস এখন এটা নিয়ে জমা দিলে আমার আইফোন 12 দিয়ে দিবে, টাকা দিলেই হবে। কিন্তু আমি যাবো না, আইফোন তো এই মডেল তো প্রত্যেক বারই চেঞ্জ হবে। এখন যদি আমি 12 নাম্বারটা কিনি, 2 দিন পরে তো এটা পুরাতন হয়ে 13 নাম্বারটা বেরোবে, তাই না? কিছু মানুষের আছে যাদের স্বভাব মানে সবসময় নতুনত্বর দিকে তাদের যোগ থাকে, অ্যাকচুয়ালি দরকার নাই, একটা স্মার্টফোন দরকার, দ্যাটস ইট। আর কানাডায় থাকলে একটা আইফোন পকেটের মধ্যে থাকলে বা হাতে থাকলে এটা আর কি ওই যে ইয়ের সাথে মানে ওই এদেশে তো সবকিছুই মানে কিস্তির মাধ্যমে দেয়, এমনিই দেয়। আমি মোবাইল কিনতে গেছি, সরি সিম কিনতে গেছি, মোবাইলই দিচ্ছে, তাহলে কি করব, নিয়ে আসলাম একটা। বিষয়টা হচ্ছে এরকম, এদেশে কোনো রেস্ট্রিকশন নাই। এই যে একটা মোবাইলের দাম 1.5 লাখ টাকা, আমার 1.5 লাখ টাকা দিয়ে আনতে হচ্ছে, বিষয়টা তা না। আমি আমি স্যার একটা ইন্টারেস্টিং লাগলো স্যার, ওই দেশেও চিটার আছে স্যার, বাটপার ওই দেশেও আছে। বাটপার এই দেশে আছে তো অবশ্যই। এখন এই যে বাটপার ফোন দিছে, এই বাটপার কি বাংলাদেশি বাটপার নাকি কোন বাটপার এটা তো আমি জানি না। কানাডিয়ান বাটপার না হয়তো, কানাডায় বাটপার নাই। এটা মনে হয় কোনো পাকিস্তানি বাটপার, না হয় বাংলাদেশি বাটপার, না হয় হচ্ছে আপনার অন্য কোনো বাটপার। বাটপারের দেশ হচ্ছে বেশিরভাগ সময় এশিয়াতে, এশিয়ার লোকজন বেশিরভাগ বাটপারি করে কানাডা দেশা। আমারও ফোন দিছে ঠিকই, ওটা তো রেকর্ডেড মেসেজ, এটা বাঙালি কোনো ট্রিক্স করে কোনো একটা বাঙালি ইন্ডিয়ান না হয় পাকিস্তানি না হয় অন্য কেউ এটা করতে পারে। কানাডিয়ানরা খুবই ভদ্রলোক, এরা আসলে সহজ সরল মানুষ, এদেরকেই সাইজ করার জন্য এরা এরকম ট্রিক্স গুলো করে। এরা তো বুঝে না, এদেরকে একভাবে বললে বিশ্বাস করে ফেলে। ঠিক আছে, স্যার ব্ল্যাক ফ্রাইডেতে কেনাকাটা করেন নাই? ব্ল্যাক ফ্রাইডেতে আমি আপনাদের জন্য একটা প্রিন্টার কিনছি, দেখতেন? এটা হচ্ছে প্রিন্টার, ওহ, এটা হচ্ছে A to Z আছে সবকিছু, স্ক্যানার ট্যানার সবকিছু আছে এখানে। স্যার wow, ওয়াইফাই, স্যার ওয়াইফাই দিয়ে প্রিন্ট করা যায় এটাতে স্যার? হ্যাঁ, এই স্যার প্রিন্টারটা ওয়াইফাই, এটা হচ্ছে যে মাঝে মধ্যে ইনস্ট্যান্ট যদি কোনো কিছু প্রিন্ট করা লাগে, এটা হচ্ছে যে সুযোগ পাইলাম, এই জন্য নিয়ে নিলাম একটা, খুবই সস্তায় পেয়ে গেছি। মানে নর্মালি এটার দাম হচ্ছে $100, ঠিক আছে, আমি কিনছি মাত্র $30 দেওয়া, 70% ডিসকাউন্ট পাইছি। আর কি বলবো, এটা এমনি হয়তো কিনা হয়তো না, বাট কারণ এখানে তো ওই যে ইউনিভার্সিটিতে ফ্রি প্রিন্টার থাকে, কিন্তু আমার রাত্রে প্রিন্ট করতে গেলে আমি কই যাবো? তারপরে প্রয়োজন পড়লে এখন প্যান্ডেমিকের ব্যাপার স্যাপার আছে, তাই না? ঘরের ভিতরে আমার সব ধরনের জিনিসপত্র থাকে, এটা বাংলাদেশে থাকতেও ছিল, সবাই জানে। কিন্তু কানাডা আসার পরে অনেক কিছু হিসাব করে চলতে হয়, নাহলে মাসের শেষে টাকা পয়সা দেওয়া লাগবে, বাসা ভাড়া দেওয়া লাগবে, অনেক কিছু হিসাব করতে হয় না। অনেক সময় অনেক কিছু করি না আমরা, প্ল্যান করি যে আগামী মাসে যদি আবার এটা সমস্যা হয়ে যায়, আনএক্সপেক্টেড টাকা লাগে। খুব সিরিয়াস হয়ে গেছিল স্যার, এই জন্য একটু ফান করলাম স্যার। ক্লাসটা খুব মানে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল স্যার। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এবার কি বুঝতে পারতেছেন এই যে রাইটিং এর যে আমরা স্ট্রাকচারটা শেয়ার করলাম? তাহলে ইন মাই অপিনিয়ন আই ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, তাহলে আমরা অপিনিয়নটা দিয়ে দিলাম সরাসরি। এখন বডি প্যারাগ্রাফে কি লিখতে হবে এটা আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, এখন সরাসরি আমরা অন্য একটা এসেতে চলে যাচ্ছি, ফুল এসে। বাট আপনাদের কি ইন্ট্রোডাকশনটা কি ক্লিয়ার কিনা, প্যারাফ্রেজ কিভাবে করলাম আমরা, এগুলো কি ক্লিয়ার কিনা? জাস্ট সো ওকে, আমি তাপস ভাইকে বলতেছিলাম বা ক্লিয়ার, হ্যাঁ, ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার, Okay, how to write a proper introduction? yes. Okay, thank you very much. And this is the end of the class for writing how to introduction. Now I will discuss about the IELTS, full IELTS on IELTS. To what extent do you agree or disagree? So let me share the screen again. To what extent? আচ্ছা, একটু খেয়াল করে দেখেন,
আমরা পজিটিভ এন্ড নেগেটিভ ডেভেলপমেন্ট নিয়ে একটা এসে আছে এখানে। পরীক্ষার সময় অনেক সময় এরকম থাকে যে nowadays more and more children go shopping, অনেক মানুষ শপিং এ যাচ্ছে, অনেক বাচ্চারা শপিং এ যায়, এটা পজিটিভ নাকি নেগেটিভ, এইরকম একটা এসে পরীক্ষার সময় আসতে পারে। তো আমাদের এখানে এটা এই এসেটার টাইপ হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, ডাইরেক্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। ওপিনিয়ন মাস্ট, এখানে লেখা আছে ওপিনিয়ন মাস্ট, মানে ওপিনিয়ন আপনাকে দিতে হবে। বলছে ইজ ইট এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, ইটস কোয়েশ্চেন ফর ইউ। তো আপনাকে বলে দিতে হবে যে এটা পজিটিভ না নেগেটিভ। তাহলে আমাদের যেটা করতে হবে, ওভার দ্য লাস্ট ফিউ ডিকেডস ইটস ওয়াইডলি অ্যাকনলেজড দ্যাট, প্যারাফ্রেজ করতে হবে তো আমাদের, কিন্তু এখানে বাক্যই আছে মাত্র একটা, যে nowadays more and more children go for shopping, এটা কি প্যারাফ্রেজ করব? কিন্তু আমাদের মূল বিষয়টা তো বুঝতে হবে যে এটা শপিংটা কি, শপিংটা মানে আমাদের তিনটা বাক্য লিখতে হবে। মেইন কথা হচ্ছে যেটা শপিং কে আমরা শপিং এর বাপ দাদা 14 গোষ্ঠী বের করতে হবে, উদ্ধার করতে হবে। কিভাবে বলে দেখেন, ওভার দ্য লাস্ট ফিউ ডেকেডস, এটা কমন ডায়লগ, it's widely acknowledged that shopping is considered as one of the most popular form of entertainments among the youngsters. এটুকু দিলে কিন্তু হয়ে যাচ্ছে বাক্য। বাক্য ক্লিয়ার। It is widely acknowledged that shopping is considered as, এটা হলো প্যাসিভ ভয়েস, shopping is considered as আচ্ছা, শপিং যে কনসিডার করা হয় যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, এটা কে কনসিডার করছে? এটা কি উল্লেখ আছে এখানে? উল্লেখ নাই। যখন উল্লেখ থাকবে না তখন হবে কি প্যাসিভ ভয়েসে হবে। বুঝতে পারছেন? যেহেতু এটা জনগণ এটাকে ইন্সপায়ার করে, এটাকে কনসিডার করে যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্টারটেইনমেন্ট, তখন আমাদের এই শপিংটা সাবজেক্ট আকারে আসবে, এটা হলো প্যাসিভ ভয়েসে হবে। তাহলে ইট ইজ ওয়াইডলি অ্যাকনলেজড দ্যাট shopping is considered as one of the most important বা popular form of entertainment among the youngsters, বাক্য কিন্তু ফুল স্টপ দিয়ে দিলাম। এখন যদি আমি বলি youngsters not only in Bangladesh, not only in developing countries but also in developed states, এইটুকু দিয়ে আমরা একটু আলাদা বাক্যটাকে আর একটু বড় করলাম, একটু লম্বা করলাম, টেনে টেনে লম্বা করলাম বাক্যটাকে। অর্থাৎ আগে ছিল এই যে it is widely acknowledged that one of the most, আচ্ছা এই বাক্যের মধ্যে দেখেন one of the most কথাটা যখন থাকবে বাক্যে, তখন ওই বাক্যটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রির যুক্ত বাক্য হয়ে গেল। সুপারলেটিভ ডিগ্রি, ওয়ান অফ দ্য মোস্ট, বেস্ট, এগুলো থাকলে কি হয়? সুপারলেটিভ ডিগ্রি, যেটা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ আপনাকে দেখালো। এরপরে দেখেন ইট ইজ ওয়াইডলি অ্যাকনলেজড দ্যাট, এখানে যে ইট ইজ ওয়াইডলি অ্যাকনলেজড প্যাসিভ ভয়েস, তাহলে প্যাসিভ ভয়েস সুপারলেটিভ ডিগ্রি, আর আছে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এই যে নট অনলি বাট অলসো, মানে সুপার গ্লু, এবং সেই সঙ্গে আবার আছে হচ্ছে যে কি, বাক্যটা তো কমপ্লেক্স ডেফিনেটলি, এই যে দ্যাট আছে সেই জন্য। তাহলে একটা বাক্যের মধ্যে কমপ্লেক্স, কম্পাউন্ড, সুপারলেটিভ ডিগ্রি, প্যাসিভ ভয়েস এবং গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ আছে ওভার দ্য লাস্ট ফিউ ডেকেডস, গত কয়েক শতাব্দী ধরে, কয়েক দশক ধরে। তো এরকম যখন থাকবে তখন একটা বাক্য পড়ে এক্সামিনার আপনার গ্রামারের লেভেলটা বুঝে যাবে। এখন এটা যে আমি লিখে দিলাম, এটা যে আমি লিখলাম, এই লেখাটা আপনাদের এরকম কপি করার মতো চেষ্টা করতে হবে। আমি থাকি কানাডায়, আইএলটিএস পরীক্ষা দিবেন বাংলাদেশে, এটা কি জানবে তারা যে আমি লিখছি না আপনি লিখছেন? পরীক্ষার সময় তো আপনাদের এক একজনের এক একটা জায়গায় সেন্টার পড়বে, হয়তোবা এক একজন এক এক জায়গায় থেকে পরীক্ষা দিবেন। এরকম না যে এটা লিখলে আপনার এটা কমন হয়ে যাবে। আমার মনে করেন আপনারা কয়েকজন আছেন, এক একজন এক এক জায়গায় পরীক্ষা দিবেন, আমার এটা প্রয়োজন আপনি মুখস্থ করে ফেলেন, মুখস্থর মতো করে ফেলেন, যে টপিকে আসুক না কেন এরকম করে চিন্তা করবেন। আচ্ছা, এখানে শপিং না আসলে যদি মিউজিয়াম আসতো, it is widely acknowledged that museum is considered as one of the most popular form of entertainment, but one of the most important part of our culture, right? Most important part of our culture, অর্থাৎ মিউজিয়াম আমাদের কালচারের একটা গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, যদি লাইব্রেরি আসে তাহলে বলতাম কি, যে it is widely acknowledged that library is considered as one of the most important part of education system, for example. এরকম করে আমরা চিন্তা করব, কিন্তু বাক্যের যে স্ট্রাকচার, গঠন, এটা আমরা একটু মুখস্থ করার মতো চেষ্টা করব। তাহলে আপনার আর পরীক্ষার সময় চিন্তা করতে হবে না যে কেমনে লিখবো, কিভাবে লিখবো। আর অলরেডি তো আপনারা জানেন যে কিভাবে সেন্টেন্স কমপ্লেক্স করতে হয়। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে আবার আমরা যাচ্ছি স্ক্রিনে। তাহলে দেখেন, তাহলে ইট ইজ ওয়াইডলি অ্যাকনলেজড দ্যাট শপিং ইজ কনসিডার্ড, এই বাক্য গেল। এরপরে আমাদের কি করতে হবে? প্যারাফ্রেজ করতে হবে। যে কিছু মানুষ মনে করছে যে
শপিং এ যা পজিটিভ বা নেগেটিভ এরকম বিষয়টা আপনি কি মনে করেন, এটা আপনাকে বলতে হবে। যদিও এখানে লেখা নাই যে কেউ কেউ বলছে পজিটিভ, কেউ কেউ বলছে নেগেটিভ, এরকম বলে নাই। আমরা বলছি although it is frequently thought by a number of people that shopping brings about more benefits বা some obvious benefits, others consider that it may have some clear drawbacks. এই কথাটা আমরা জাস্ট একটা বাক্য বানাইছি, জাস্ট কথার কথা আমরা একটা বাক্যটা বানাইছি, না বানালে কোনো সমস্যা ছিল না। পরে বলছে however in my opinion this to a higher degree, মানে this is actually, এটা যদি না দিই আমি তাহলে হবে this is a positive development, শেষ। এই মাঝখানে যে টু এ হায়ার ডিগ্রি কথাটা যে লিখলাম, এটা না লিখলে কোনো সমস্যা ছিল না, কিন্তু লিখলে এরকম দুই পাশে কমা দিয়ে আটকাই দিতে হবে। এটা হলো এক্সট্রা ইনফরমেশন, আপনি কেমন বিলিভ করেন সেটা। আপনি বলেন ইন মাই অপিনিয়ন দিস টু এ হায়ার ডিগ্রি, বেশি মাত্রায় এটা পজিটিভ, বুঝতে পারছেন? তো ইজ এ পজিটিভ ডেভেলপমেন্ট হুইচ ইনক্রিজেস লাইফ স্কিলস অ্যাজ ওয়েল অ্যাজ এন্টারটেইনমেন্ট অপরচুনিটিস। আমি বলছিলাম যে ইউ হ্যাভ টু অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। এই যে যেমন রেলওয়ে লাইন নিয়ে আমরা যখন প্যারাফ্রেজ করলাম, যখন আমরা ইন্ট্রোডাকশন লিখলাম, তখন আমরা বলছিলাম না যে টাইম ইফেক্টিভনেস, আর একটা পয়েন্ট বলছিলাম যে কস্ট ইফেক্টিভনেস। ঠিক এইখানেও আমরা সেম চিন্তা করব যে যখন শপিং এ যখন বাচ্চারা যখন যায়, তখন বাচ্চাদের কিন্তু লাইফ স্কিল বাড়ে এবং তারা কিন্তু কিছু এন্টারটেইনমেন্ট অপরচুনিটি তারা পায়। লাইফ স্কিল বাড়ে কিভাবে? ফর এক্সাম্পল, যখন একটা বাচ্চা তার বাবার সাথে যখন হাটে যায়, বাজারে যায়, তখন কিন্তু সে কিন্তু সাধারণ কার্টেসি বোধটা তারা কিন্তু শিখে। কার্টেসি, যে কিভাবে মানুষের সাথে গ্রিটিংস করতে হয়। বাজারে গেলেই কিন্তু মানুষ হয়তোবা সম্মান দেয়, মানুষ কথা বলে, মানুষ সালাম দেয়, গ্রিটিংস করে, কেমন আছেন এটাও জিজ্ঞাসা করে অনেক সময়, গ্রিটিংস দেওয়া শিখে। তারপরে দামাদামি কিভাবে করতে হয়, লাইফে বার্গেনিং কিভাবে করতে হয় সেটা শিখে। তারপরে তিনটা জিনিস দেখে একটা জিনিস পছন্দ করে, এটা তো চয়েস, মেক শিওর দ্যাট ইউ হ্যাভ এ গুড চয়েস। তাহলে এনশিওরিং রাইট চয়েস, এটাও কিন্তু একটা লাইফ স্কিল। ভবিষ্যতে তারা যখন বিয়ে শাদী করবে, তারা নিজেরা বাজারে যাবে, তখন তারা কিন্তু খুব ভালো বাজার করা শিখবে। তো এই জন্য এটা লাইফ স্কিল। দামাদামি করতে পারা, এটাও কিন্তু লাইফ স্কিল। হাসি দিয়ে সবাই 2 টাকা কমাই দেওয়া, এটাও কিন্তু লাইফ স্কিল। ঠিক আছে? তো এখন মানুষের সাথে সুন্দর আচরণ করা, এটা হচ্ছে লাইফ স্কিল। এই জন্য ওই বাজারে গেলে বাচ্চারা শিখবে। আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চারা যখন বাজারে যাবে বা শপিং মলে যাবে, তখন তারা কিন্তু ওখানে যে বিভিন্ন ধরনের রিক্রিয়েশন আছে, যেমন পুল পার্টি বা পুল আছে ওখানে, কি বলে, খেলার জন্য ক্যারাম বোর্ড খেলা যায়, বা ইয়াং যারা, তরুণ যারা, তারা কিন্তু ওখানে গিয়ে বিনোদন করতে পারে। এবং তারা যদি বিনোদন করে, মাঝে মাঝে তারা যদি শপিং মলে গিয়ে যদি এরকম মানে খেলাধুলা করে, তাদের মন মানসিকতা ভালো হবে, তাদের ফ্রেশ মাইন্ড থাকবে, তারা লেখাপড়ায় মনোযোগী হবে, ভালো পড়াশোনা করবে, তারা রেজাল্ট ভালো করবে। এই জন্য বলছি এন্টারটেইনমেন্ট অপরচুনিটিটা এনশিওর করে। তাহলে আমরা সরাসরি বলে দিচ্ছি যে এটা পজিটিভ ডেভেলপমেন্ট। আচ্ছা, এখন আমাদের করতে হবে কি? আচ্ছা, বাজারে যাওয়া কি সবসময় ভালো? সবসময় কিন্তু ভালো না বাজারে যাওয়া। বাজারে গেলে কিন্তু বাচ্চারা অনেকে নেশাগ্রস্ত হয়ে যায়, দেখা যাচ্ছে জিনিসপত্র কেনার প্রতি একটা বদঅভ্যাস হয়, লেখাপড়া তারা মনোযোগী হয় না, বিভিন্ন কারণে দেখবেন যে তারা কিন্তু মানে নষ্টের দিকে চলে যায় অনেকেই। কিন্তু আমরা পজিটিভের দিকে যাব, এজন্য আমরা কি করব? শুরুতেই আমরা বলে দিছি পজিটিভ ডেভেলপমেন্ট, এরপরে আমি এখানে লিখে দিছি আই বিলিভ দ্য বেনিফিট গেইনড বাই শপিং আর এক্সট্রিমলি ইউজফুল। তাহলে আই বিলিভ দ্য বেনিফিটস গেইনড বাই শপিং আর এক্সট্রিমলি ইউজফুল ফর দেয়ার ফিউচার বিকজ ইট হ্যাজ সাম পজিটিভ অ্যাসপেক্টস। তাহলে এই বাক্য দিয়ে কি বোঝা যাচ্ছে না যে আমরা পজিটিভ নিয়ে কথা বলবো? এটাকে বলা হয় যে প্রত্যেকটা বাক্যেরই কিছু কি পয়েন্ট থাকে, সেটা শুরুতেই থাকে, মেইন ফোকাল পয়েন্ট। এরপরে বলছি ফার্স্ট এন্ড ফরমোস্ট, এর মানে হলো যে ব্যাখ্যা। তো আইএলটিএস এর যখন আমরা হেডলাইন বের করি, ওই যে পরীক্ষায় রিডিং প্যাসেজে যারা বলে যে স্যার আমি হেডিং ম্যাচিং বুঝি না, আচ্ছা এই আমার প্যারাগ্রাফ এটা পুরোটা পড়ার দরকার আছে নাকি এক লাইন পড়লে বোঝা যাচ্ছে যে এখানে উই হ্যাভ রিটেন সামথিং অ্যাবাউট পজিটিভ অ্যাসপেক্টস অফ শপিং? ক্লিয়ার বোঝা যাচ্ছে না? আইএলটিএস পরীক্ষায় যখন হেডিং ম্যাচিং আপনি সলভ করবেন, তখন অবশ্যই আপনি প্রথম বাক্যটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন, দেখবেন যে উত্তর পেয়ে যাবেন। আমি নেক্সট ক্লাস রিডিং এর উপর যখন নিব, তখন আপনারা দেখবেন যে ইজিলি পেয়ে যাবেন। দেখেন, ফার্স্ট এন্ড ফরমোস্ট ইট টিচেস চিলড্রেন সাম সিগনিফিকেন্ট লাইফ স্কিল হুইচ আর ভাইটালি ইম্পর্টেন্ট ফর দেয়ার লাইফ। তাদের জীবনের জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট যে আপনি বললেন, শুধু বললেই তো হবে না, ব্যাখ্যা দিয়ে বোঝাইতে হবে, তো এক্সপ্লেইন করতে হবে, না করলে তো এক্সামিনার বুঝবে না। your argument should be supported by example, by illustration. So এখানে বলছে, in other words, when children go shopping, they can understand how to bargain and ensure better choices in their life. তারা জানতে পারে কিভাবে বার্গেন করতে হবে। আচ্ছা, আপনারা কি এই বাক্যগুলোর মধ্যে কি আমার কষ্টেবের ক্লাসের কি ফোকাল পাচ্ছেন না, মানে একটা ফোকাস পাচ্ছেন না, এই যে হয়ন যুক্ত বাক্য?
when go shopping they can then how to bargain and ensure better choice. As a consequence মানে ফলশ্রুতিতে as a result সব সময় এরকম লিঙ্কার গুলো ইউজ করতে হবে। এই লিঙ্কার গুলো দিলে আপনার রেজাল্টটা কি হবে, অটোমেটিক্যালি ভালো হবে। দেখেন as a consequence ফলশ্রুতিতে কি হচ্ছে, they can learn negotiation skills which will be effective for their professional and personal life. আচ্ছা তাহলে এই যে লাইফ স্কিল যে বাড়ে সেই পয়েন্টটার ব্যাখ্যা কি ক্লিয়ার কিনা? আমরা বলছিলাম যে এটা লাইফ স্কিল বাড়ায় এবং এন্টারটেইনমেন্ট অপরচুনিটি। তাহলে লাইফ স্কিল নিয়ে আমাদের কি করছে যে অ্যানাদার সিগনিফিকেন্ট পয়েন্ট ইজ দ্যাট, এটা দিয়ে এক্সামিনারকে আমি বুঝাইলাম যে আমাদের আলোচনা আগের পয়েন্টটা শেষ। তাহলে আগের পয়েন্টটা ব্যাখ্যা করার জন্য লাইফ স্কিল বাড়ানোর জন্য আমরা কিন্তু বেশ কয়েকটা উদাহরণ দিয়েছি যে লাইফ স্কিল বাড়লে বেটার চয়েস এনশিওর করে, বার্গেনিং করা শিখে, তারপরে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফে তারা নেগোসিয়েশন স্কিল শিখতে পারে। এই সবকিছুর মাধ্যমে তার লাইফ স্কিলটা বাড়ে। ব্যাখ্যা ক্লিয়ার এবং প্রত্যেকটা বাক্যের মধ্যেই দেখেন এরকম লিঙ্কার আছে। ইন আদার ওয়ার্ডস অন্যথায় বা অন্যভাবে বলা যায়, অ্যাজ এ কনসিকুয়েন্স ফলশ্রুতিতে, they can learn negotiation skill এরকম ব্যাখ্যা। এরপর আরেকটা পয়েন্ট দেখেন লিখছি, another significant point is that it provides a wonderful opportunity to get recreation which is crucially vital for day-to-day life. To be more precise মানে আরো বিস্তারিত বলতে গেলে মনে রাখবেন আমি যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে এক ধরনের। To be more precise আরো বিস্তারিত বলতে গেলে nowadays মানে ইদানিং almost all the shopping malls have entertainment zones where different types of recreational activities are performed. যেখানে অনেক রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস গুলো কি করা হয়, পারফর্ম করা হয়। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ যমুনা ফিউচার পার্ক ইজ দ্য লার্জেস্ট মল ইন বাংলাদেশ and it includes some movie theaters, gymnasiums, tennis courts and some other entertainment opportunities which refresh people's mind. আচ্ছা আমি এখানে লিখি চিলড্রেন্স মাইন্ড, CHILDREN, চিলড্রেন্স মাইন্ড। আচ্ছা এইটুকু কি ক্লিয়ার না যে এন্টারটেইনমেন্ট অপরচুনিটি নিশ্চিত করে? মানে উদাহরণ আমাদের যে বাক্যটা সাপোর্টেড হয়েছে কিনা, কমপ্লেক্স হয়েছে কিনা, খেয়াল রাখবেন এই জিনিসগুলো। এই যে ইট ইনক্লুডস, এই যে এখানে কম্পাউন্ড সেন্টেন্স, জিমনেশিয়াম, এই যে হুইজ দিছি লাস্টে, হুইজ দিয়ে কি করছি আবার 7 বানাই দিলাম। আচ্ছা যদি কেউ এখানে ফুল স্টপ দেয় তাহলে কি 7 হবে? For example, Jamuna Future Park is the largest mall in Bangladesh and it includes movie theaters, gymnasium and other entertainment opportunities. 7 হবে না হবে না? জাস্ট একজন দুইজন আপনারা যে ভয়েসে বলবেন, হ্যাঁ 7 হবে? হুইজ বাদ দিলে 6 হবে। কিন্তু এখন কি হয়েছে, 7 হয়েছে। শুধুই কি 7 হয়েছে নাকি আরো বেশি হয়েছে? অ্যাকচুয়ালি আরো বেশি হয়েছে। কারণ কি দেখেন, আমি আপনাকে বলছি, আপনাকে যদি আমি মাংস দিয়ে ভাত খাইতে দেই, পোলাও মাংস খাইতে দেই, তাহলে আপনি পাবেন 7। আমি যদি পোলাও মাংসের সাথে একটা ভর্তা ভাজি সহ ফ্রি দেই তাহলে কি হবে? তাহলে কি ভর্তা আর পোলাও যোগ করে কি গড় নির্ণয় অঙ্ক করবেন নাকি ওইটার এক্সট্রা হিসাব করবেন? আচ্ছা দুই একজনকে আপনারা হাই বলতে পারেন না যে হ্যাঁ, তো এটাই বুঝতেছি না। একজন দুজন তো একটু মিউট করে রাখতে করতে পারেন, অডিও চালু করে রাখতে পারেন। এই শ্রুতি তুমি অডিও চালু করে রাখো, কেউ দেখি যে অডিও করে রাখো। জি স্যার। স্যার কথা বলেন, একজন জি করলে তো ইন্টারঅ্যাক্টিভ। সবাই অডিও অফ করে রাখছেন, একজন দুজন আগে থেকে অন করে রাখবেন একটু। যে মনে করেন যে নীরবে আছেন, ভালো আছেন, কোনো শব্দ শব্দ নাই, কোনো ঝামেলা নাই, একটু অন করে রাখবেন, সুন্দর করে একটু বলে দেবেন হ্যাঁ, তাহলে অন্যরা সবাই বুঝতে পারবে হ্যাঁ বুঝছে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ক্লাসে ফিডব্যাক না আসলে ক্লাস নেওয়া মজা পাওয়া যায় না। আমি সারাদিন ক্লাস নিতে পারবো, যদি বলেন সারা রাত ক্লাস নিতে পারবো, আই ক্যান ডু ইট। আমার মামুন স্টুডেন্টের কথা আমার মনে পড়ে, মামুন সারা দিন ক্লাস করতো আমার কাছে। মামুন জীবনে একবারই পরীক্ষা দিয়েছে, একবারই 7 পাইছে, একবারই সাথে সাথে নেদারল্যান্ডে চলে গেছে, একবার 1 মাসের মধ্যে সব কমপ্লিট। Great. Such a great example. হ্যাঁ শুধু মামুন না, শুধু শ্রুতি মনে আছেন ভাই, হ্যাপি আন্টিদেরকে চিনো না? হ্যাপি আন্টি, জি স্যার। হ্যাপি আন্টির 3 মেয়ে সবাই আমার ক্লাসগুলো, আমি এটিএমসে সারাদিন ক্লাস নিলে যে ক্লাসগুলো নিতাম সবগুলো দিয়ে অ্যাটেন্ড করতো, বলতো তাই স্যারের ক্লাস কখন আছে, শিডিউল আগে থেকে নিয়ে নিত।
ঠিক জি আছে? স্যার। তাওহিদ, তোমার ওই ছেলেটার উদাহরণ শুনে সুনীলের ওই কবিতার লাইনটা মনে পড়ে গেল। বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিল, দেখিস একদিন আমরাও। এই জায়গায় জাস্ট হবে হচ্ছে তাওহিদ। তাওহিদ স্যার আমাদের কাঁধে হাত রেখে বলেছিল, দেখিস তোরাও। ভাই থ্যাংক ইউ ফর অনেক সুন্দর বলছেন, ঠিক হ্যাঁ বলছেন। আসলে ক্লাসে ইন্টারেক্টিভ হওয়ার জন্য মাঝে মধ্যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দরকার আছে। হ্যাঁ, অনেক সময় ঘুম আসে বিভিন্ন কারণে, ঠিক আছে, এই জন্য ক্লাসে ব্রেকও দেওয়া দরকার। তো আমরা মনে হয় আমরা সবাই খুব এনজয় করতেছি তোমার সঙ্গে। ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনাদের সমস্যা হবে না, পরেও করতে পারবেন, কিন্তু ক্লাসটার সাথে সাথে শুনে ফেললে আর এটা ঝামেলা থাকে না, সঙ্গে সঙ্গে বুঝলে সুবিধা থাকে। আচ্ছা, এরপরে দেখেন আলোচনার পরবর্তী ধাপে আমরা কি করব। আচ্ছা, আমরা যে ব্যাখ্যা করছি পয়েন্ট গুলোকে, প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু সাপোর্ট করছে। এখানে কথা কিন্তু দুইটাই। দেখেন এই যে পুরো যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফের কথা কিন্তু দুইটাই। সেটা হলো, একটা কথা হচ্ছে যে লাইফ স্কিল, আর একটা হচ্ছে এন্টারটেইনমেন্ট, রাইট? মেইন দুইটা কথা হচ্ছে এন্টারটেইনমেন্ট আর একটা হচ্ছে কি লাইফ স্কিল। ওই দুইটারে ভেঙে চড়ে তিনটা চারটা করে বাক্য বানাইলাম আমরা, কমপ্লেক্স সেন্টেন্স আর কি, জাস্ট এটাই। এই যে হুইজ দিয়ে বাক্যটা আমরা কমপ্লেক্স করলাম মনে রাখার জন্য, কারণ আমরা যেটা আজকে ক্লাসে শিখছি সেটাই আজকে আমরা এস এর মধ্যে অ্যাপ্লাই করলাম। এখন থেকে সবার লেখা শিখতে হবে। আমি আজকে হোমওয়ার্ক দিব সবাইকেই। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা আমাদের তাহমিনা আপু তো নিশ্চয়ই আছেন, আপনার জন্য এই ক্লাসটা আসলে অলরেডি কিন্তু আমি কিন্তু পজিটিভ বলে স্বীকার করে নিয়েছি, রাইট? তাহলে আমাদের পজিটিভের আলোচনা কিন্তু শেষ। সেই হিসাবে কিন্তু আর কোনো নেগেটিভের আলোচনা আসার কোনো কথা নাই কিন্তু হিসাবে, তাই না? কিন্তু কিন্তু আপনি অবশ্যই নেগেটিভ কথাগুলো বলবেন। এখানে বলবেন যে স্বীকার করবেন আপনি যে অ্যাডমিটেডলি, মানে ইট ইজ অলসো মানে অ্যাডমিটেডলি মানে হচ্ছে কি, যে এত সুবিধা থাকা সত্ত্বেও লেখছি দেয়ার অ্যাপিয়ার টু বি এ সেট অফ মাইনর ডিসঅ্যাডভান্টেজেস। কি বলছে এখানে? মাইনর। মাইনর মানে হলো হালকা। এই যে আপনি হালকা বলছেন না, এই কথা বললে যদি আপনি নেগেটিভ কথাগুলো বলেন, তখন এই প্যারাগ্রাফটা পজিটিভ হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। হালকা। আপনি কি বুঝতে পারতেছেন? মানে জি আপনি স্যার। হ্যাঁ স্যার। স্যার এইখানে তাহলে স্যার মানে আমরা অন দা আদার হ্যান্ড এই কথা লিখা যাবে না, জাস্ট অ্যাডমিটেডলি লিখে তারপরে হচ্ছে মাইনর ডিসঅ্যাডভান্টেজ গুলো মানে বর্ণনা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অন দা আদার হ্যান্ড লিখবেন, অন দা আদার হ্যান্ড লিখবেন বোথ ইউজার্স এর মধ্যে। এখানে অ্যাডমিটেডলি লিখবেন, মানে আপনি যে সবকিছু বলে আপনি স্বীকার করেন যে হ্যাঁ শপিং এর কিছু সুবিধা আছে, কিন্তু সেটা হালকা। বুঝতে পারছেন? এই কথাটাই বলবেন আপনি ভিতরে, কিন্তু বলবেন প্রবলেম গুলা। যেমন এখানে দেখেন আমি কি বলছি, there appear to be a set of minor disadvantages when children go shopping. Firstly, due to the development of entertainment opportunities in the shopping complex, children tend to visit there frequently and they sometimes miss classes. As a result, they do not prepare themselves for their lesson, making poor performance in the exam, which leads them to make unacceptable result. এইটুকু কি কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? কাহিনীর মতো, গল্পের মতো, শপিং No, মলে sir. যাচ্ছে, পড়াশোনা করতেছে না, ক্লাস মিস করতেছে, ভালোভাবে প্রিপারেশন নিতে পারতেছে না, রেজাল্ট খারাপ করতেছে। তাহলে এখানে কমপ্লেক্স কম্পাউন্ডের যে একটা ওভারঅল যে কিছু সেন্টেন্স স্ট্রাকচার আমরা আজকে যেটা ক্লাসের মাধ্যমে শিখেছি, সেটার অ্যাপ্লিকেশন কি প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা আপনারা? জি স্যার। ইয়েস স্যার। তারপরে as a result they do not prepare themselves for IELTS for their lesson, making poor performance. এখানে এই যে কমা দিয়ে মেকিং যে বলছি না, এটা একটা স্পেশাল স্ট্রাকচার। আসলে এটা আমি আপনাদের আজকে ব্যাখ্যা দিব না। এটার উপর ব্যাখ্যা যদি আপনারা জানতে চান, তাহলে আমার আগে একটা ভিডিও করা ক্লাস আছে, সেই ক্লাসটা দেখতে হবে। স্যার এটা ক্লেপ্ট সেন্টেন্সের মধ্যে কি পড়ে এটা? না, ক্লেপ সেন্টেন্স না, এটা কিছু না, এটা ক্লেপ্ট সেন্টেন্স না, ক্লেপ্ট সেন্টেন্স তো অন্য জিনিস, এটা না। তো এরকম এটা মাঝে হচ্ছে- মাঝে কমা দেওয়া যায় আর কি। এই কমা দেওয়ার উদাহরণ আমি এর আগেও একবার দিছি, আজকে দিলে দেওয়া স্যার যায়। একটু স্যার অল্প একটু করে বলেন স্যার। আসলে আমার আসলে মানে যে কোনো বিষয়ের প্রতি না, আমার মানে না জানলে, কেউ না বুঝলে, তো তার ওটা না বুঝাই দেওয়া পর্যন্ত আমার একদমই ভালো লাগে না। তো যার কারণে আমার বাধ্যতামূলক ভাবে শেয়ার করতে হচ্ছে। সো জাস্ট আই এম গোইং টু শেয়ার মাই হোয়াইট বোর্ড so that you can understand it clearly. So হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জাস্ট একটু যদি এনশিওর করতে। স্যার এই যে ডাইরেক্ট স্যার। কোশ্চেনে কি ডাইরেক্ট কোশ্চেন টাইপে কি পজিটিভ নেগেটিভ ডেভেলপিংটা আসে? হ্যাঁ আসে পরীক্ষা, এটা আসছিল পরীক্ষা। না আসলে কি আমি আর পড়াইতাম? আমি তো আগেই বলে দিয়েছি যে হোয়াট আই টিচ ইউ। না স্যার, না আমি ওই কথা বলি নাই স্যার, আমি মানে ওই কোশ্চেন টাইপের কথা বলছি আর কি। কোশ্চেন টাইপ যেটা আসে না, হ্যাঁ, সেটা হ্যাঁ। আমি পরীক্ষায় পড়াই না। তো সেটা যে কোশ্চেন টাইপ পরীক্ষা আসে না, সেটা আমি জীবনেও কোনোদিন পড়াই না। তোমার জ্ঞাতার্থে বলতেছি যে আইএলটিএস পরীক্ষাতে যেটা আসে, আমি আগেও বলছি এখনো বলি, যে
জি যে এক ডিশ ভাত খাইলে কোনো লাভ নাই, তরি তরকারি ফলমূল স্টেক খাইতে হবে, মাংস মাছ খাইতে হবে। আমি যেগুলো পড়াই সেগুলো কাজে লাগবে, সবগুলো ইম্পর্টেন্ট। যেগুলো আমি পড়াবো সেগুলো বাড়তি, কেউ কি বাড়তি ভেজাল মাথা মধ্যে ঢুকায় নাকি? পজিটিভ না নেগেটিভ স্যার ডেভেলপমেন্ট পরীক্ষায় আসে, দ্যাটস ওয়াই আমি কিন্তু এটা তোমাদেরকে পড়াচ্ছি। কোনো কিছু আমি বাড়তি পড়াচ্ছি না। জি স্যার 8 টাইপের আসছে। 8 টাইপের আছে, এই 8 টাইপের আছে আমার সিলেবাসে দেওয়া আছে। আর সিলেবাস যারা পান নাই তারা আমাকে অবশ্যই জানাবেন যে আমি সিলেবাসটা সবাইকে দিয়ে স্যার দিই। আমি আমি সিলেবাসটা পাইনি সিলেবাস কারণে পাইনি। প্রবলেমটা হয়েছে Okay, I'll make sure the syllabus is in the screen. Sorry, সিলেবাসটা আমি পাঠাবো সবাইকে। সিলেবাসের ভিডিও আছে, সবাইকে আমি সিলেবাসটা ভিডিও করা আছে। স্যার এগ্রি আর ডিসএগ্রির আউটওয়েটটা একটু করে দিয়েন এই স্যার। জিনিসটা তো আউট হয় না, তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আউট হয়। ও হ্যাঁ 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 সরি স্যার। আচ্ছা, আমি ওটাও আলোচনা করব পরে। আমি জাস্ট একটু এটা বোঝানোর জন্য, যদি আমি একটা বাক্য বানাই এরকম, যেমন ধরেন আমি যদি বলি যে শ্রুতি ইজ আ গুড স্টুডেন্ট and she studies seriously. She studies seriously. আচ্ছা, আমরা এরকম একটা বাক্য যদি লিখি, seriously, seriously to prepare IELTS, আচ্ছা এখন টু প্রিপেয়ার আইএলস এটা বাক্য হয়ে গেছে, একটা 7 ব্যান্ডের বাক্য হয়ে গেছে। হ্যাঁ, মানে 7 ব্যান্ডের বাক্য হয়ে গেছে, কারণ এই যে টু প্রিপেয়ার আইএলস 2 আছে এখানে। হ্যাঁ, 7 ব্যান্ড হয়ে গেছে। ও এখন যদি আমি আরেকটা বাক্য তৈরি করি যে কেন করেছে, বিদেশে যাওয়ার জন্য, তাহলে আবার যদি আমি টু দেই, টু গো অ্যাব্রোড, যদি আবার লিখি যে টু এনশিওর ভিসা, টু এনশিওর কানাডা ভিসা, কানাডা স্টুডেন্ট ভিসা, ফর এক্সাম্পল আমি দিলাম। হ্যাঁ, স্টুডেন্ট ভিসা ইন কানাডা। এখানে যদি আমি আবার যদি লিখি আইএলস টু গো টু, দেখতে খারাপ দেখা যায়, এখানে টু প্রিপেয়ার আইএলস টু গো টু লেখা দরকার নাই। আপনারা কি করবেন, এখানে কাইটা দিবেন, কাইটা দিয়া এখানে কমা দিবেন, আর এনশিওরের জায়গায় আইএনজি দিয়ে দিবেন। এনশিওরিং কানাডা ভিসা, শেষ, বাক্য হয়ে গেছে। এটা একটা স্ট্রাকচার আর কি, জাস্ট কিছু না, এটা একটা স্ট্রাকচার আর কিছু না। তাহলে সেম এখানে দেওয়া আছে এরকম যে they do not prepare themselves for the lesson making poor performance in the class. আচ্ছা, which leads, আচ্ছা in the class, আচ্ছা এখানে which leads বলছেন এখানে, আপনি যদি এখানে which leads না দিয়া যদি লেখেন, এখানে যায় লেখেন and leading, আচ্ছা performance in the class and leading, LEADING, leading them। বুঝতে পারছেন, এটা আরেকটা বাক্য হয়ে গেছে, একই জিনিস। এই যে এই লিডিংটা এই মেকিং এর সাথে, এটা হলো দুই ভাই আর কি একসাথে দিয়ে দিয়েছে, মেকিং পোর পারফরম্যান্স এন্ড লিডিং দেম আনএক্সেপ্টেবল রেজাল্ট। বুঝতে পারছেন, এটা জাস্ট একটা স্ট্রাকচার আর কিছু না, এটার জন্য কোনো বিশেষ গ্রামারের কোনো প্রয়োজন নেই। তাহলে এখন যদি কেউ বলে যে ধরেন আচ্ছা আমি যদি বলি যে করিম 2টা জব করে, অনেক পরিশ্রম করে ফ্যামিলি পরিচালনা করার জন্য, হইতে পারে না এরকম? ধরেন ডেভিড works in two different jobs, আচ্ছা আমি যদি বলি করিম works for two different part-time job, works for two different part-time jobs, and he earns a lot of money, বাক্য কিন্তু আচ্ছা টু lot of money, এখানে যদি আমি লিখি maintaining his family, maintaining maintaining his family, এরকম আর কি, এরকম আইএনজি দেওয়া যায়। আসলে এটা দিলে আর কি আপনার দরকার নাই যে এটা আসলে কোন স্ট্রাকচার, কোন নিয়মে আসছে না আসছে, এগুলো না কিছু দরকার নাই। আপনি শুধু জানেন যে এটা লাল মাছ, এটা ধরা যাবে না, এটা জানলেই হবে। শুধু এটা কালা মাছ, এটা ধরতে হইব। মনে করেন আপনি মাছ ধরতে গেছেন, আপনার রেস্ট্রিকশন দিয়েছে যে এটা লাল, এটা কালো, কালোটা ধরবেন, লালটা ধরা যাবে না, এমন চিন্তা খালি আপনি জানলেই হবে যে এটা সেন্টেন্সটা এরকম। আপনি যখন রাইটিং যখন পড়বেন, বিভিন্ন 9 ব্যান্ডের এসে গুলো যখন পড়বেন, তখন আপনি এই জিনিসগুলো পাবেন। তো এটাই। সবার কি ক্লিয়ার এখন বিষয়টা, ধারণা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার।
ওকে একটু sir. কোশ্চেন ছিল একটা ভাইয়া। ওকে ক্যারি অন। আচ্ছা, এই যে আগের যে সেন্টেন্সটা, একটু সেন্টেন্সটা যদি আসতা, ওইখানে ওই যে এন্ড এর আগে একটা কমা, কি এটা মানে ওকে আছে? মানে এন্ড এর আগে তো ইউজুয়ালি কি কমা দেওয়া যাবে কিনা? কেন এন্ডের আগে কমা দেওয়া যাবে বা যাবে না, এই নিয়ম তো আমরা অলরেডি আলোচনা করলাম একটু আগে। আমি বোধহয় Step তাহলে একটু মিস করে গেছি। সুপার গ্লুর ইতে আছে এটা। যদি মিস করে থাকেন তাহলে আমাকে আবার একটু বলেন যে কোনটার কথা বলছেন, কোন কমা। এই যে যেমন শ্রুতি ইজ এ গুড স্টুডেন্ট কমা এন্ড স্টাডি সিরিয়াসলি টু প্রিপেয়ার আইএলস, এই যে গুড স্টুডেন্ট কমার পরে যে এন্ড আসলো, এখানে কি এই কমাটা মানে আমি জাস্ট মানে হ্যাঁ, জানার জন্য এই কমাটা আপনার মনে করেন যে দিতে হবে, তবে এখানে যদি আমরা কমাটা দেই তাহলে এখানে যে স্টাডিজ আগে এখানে এন্ড শি একটা হবে, সাবজেক্ট বসাতে হবে না? এন্ড শি স্টাডিজ আপনি যখন বলতেছিলেন তখন কি বলছেন, কিন্তু লেখার সময় সি লেখেন নাই। হ্যাঁ হ্যাঁ It's your duty to know that because I already discussed about that. এটা নিয়ে Yes. তো আপনাদের সবার জানা আছে অলরেডি, আমি তো ক্লাস নিয়েছি আগে। এই জন্যই স্যার ভুল করছে যে আমরা ভুলটা ধরি। স্যার আমরা এই জন্য ধরিও নাই ভুল স্যার, আমরা বুঝতে পারছি যে কি ক্লাসটা যে অ্যাটেন্টিভলি করতেছেন এটা আমি বুঝবো কিভাবে যদি আমি যদি কিছু ভুল না করি। আপনারা তো সবাই প্রত্যেকে একজন করে আইএলটিএস এর টিচার হয়ে যাবেন, ক্লাসগুলো স্যার ভুল করলে যদি আবার রাগ করেন স্যার। না, আমি ভুল ধরে রাখলে খুশি হই বরং ভুল ধরলে, কারণ হচ্ছে নরমালি আমি এমন একটা কান্ট্রিতে বিলং করি, এখানে প্রফেসরদেরকে আমরা যত বেশি ভুল ধরি প্রফেসররা আমাদেরকে বিস্কুট খাওয়ায় ভুল ধরলে। আর আমাদের বাংলাদেশে অন্যরকম সিস্টেম, আমি জাস্ট উদাহরণ দিলে বুঝবেন। প্রফেসরের ভুল ধরার জন্য আমাদের অ্যাসাইনমেন্ট দেয় যে ইউ উইল তুমি কিন্তু কানাডার থেকে আমাদের জন্য বিস্কুট পাঠায়ো। বিস্কুট পাঠাবো, আপনি এয়ারপোর্টে বিস্কুট না স্যার ফুড ফ্যাক্টরি অনুষ্ঠানে দেখায় যে হ্যান্ডমেড বিস্কিট আছে স্যার কানাডার, অনেক পপুলার। না, এখানে সত্যি কথা বলতে এই যেখানে আমাদের একটা অ্যাসাইনমেন্ট দেয় এরকম যে ইউ উইল মেক মিস্টেকস এন্ড আদার পার্টি উইল কারেক্ট ইউ, এন্ড মিস্টেকের উপরে ক্লাস হয় আমাদের, মিস্টেক ধরার পরে। কারণ মানুষের মধ্যে অনেকের মধ্যে প্রবণতা থাকে আমারও ভুল ধরলো কেন, এমন একটা ভাব থাকে। ভুল যে কেউ করতে পারে, মহাজ্ঞানী যে তারও ভুল হইতে পারে, আর ভুল হওয়াটা ভালো। ভুল হইলে ভুল থেকে মানুষ শিখে মানুষ, আর যে যার ভুল হয় না সে মানুষ না, দেবতা নয় শয়তান। ভুল দু একটা হবে, এটা স্বাভাবিক, ভুল হলে শিখা যাবে। তবে আমি আমার লাইফে কিছু মানুষ পাইছি যাদেরকে আমি ভুল ধরলে তারা বলে কি না আই এম রাইট, লজিক দিলে লজিক দ্বারা বুঝতো না, ওরা বলতো যে আই এম রাইট, আই এম দ্য রাইট পারসন, আমি যা বলছি সেটাই ঠিক। আর আমিও বলতাম আমি যেটা বলছি এটাই ঠিক, আপনি যেটা বলছেন এটা ভুল, আপনার ভুল নিয়ে আপনি থাকেন। ঠিক আছে, both of you are correct. এখন না অনেকে আছে যে প্রত্যেকটা বিষয়ের পার্সপেক্টিভ থাকে। আমাদের কানাডায় প্রফেসররা হচ্ছে এরকম, ধরেন আমি একটা প্রবলেম নিয়ে গেছি প্রফেসরের কাছে যে স্যার আমি তো এটা বুঝতেছি না, এটা একটা সমস্যা, এটা কিভাবে সমাধান করা যায়। তখন প্রফেসর আমাকে বলে কি যে তাওহিদ, হাউ ডু ইউ থিংক টু সলভ দিস প্রবলেম? তখন আমি বলছি স্যার এটা এইভাবে আমি সমাধান করতে চাচ্ছি। হ্যাঁ এটাই তো সমাধান, মানে সাথে সাথে উত্তর বলে দিল যে হ্যাঁ এটাই তো সমাধান, তুমি কিভাবে জানলা? সমাধান তো এইটাই, তবে হ্যাঁ তুমি এটার সাথে আরেকটু এটা অ্যাড করে নাও, হ্যাঁ এটা অ্যাড করে নাও, তাহলে সমাধানটা আরো সুন্দর মজবুত হবে। আর যদি এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, এটা তুমি করছো, কি করছো, তোমার কিচ্ছু হবে না তোমাদেরকে দিয়া, বলে তোমাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, তোমাদের সমাধান হয় নাই। স্যারেরা মানে এটা মানতে চাইবে না, কিন্তু বাংলাদেশের স্যারেরা আর কানাডার স্যারেরা এক না। I respect all the teachers both in Bangladesh and also other countries. আমার বহুত টিচার আছে যারা ইউএসএ থাকে, কানাডায় থাকে, অন্যান্য দেশের মানে ইউরোপিয়ান অনেক টিচার আছে আমার, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের টিচাররা অনেক বন্ধু সুলভ, অনেক ভালো আমার কাছে যারা ছিল। আমার স্যাররা সবাই ভালো, কিন্তু অনেক স্যারের কথা আমি শুনছি আর কি, যারা যেটা বলে সেটাই ঠিক, অন্য কেউ বললো মানে কয়েতে কাঁঠালি শুধু, কয়েতে আর মানে কাক লিখলে হবে না এই টাইপের। কিন্তু কানাডায় কদে কাঁঠাল, কাক, কামরাঙ্গা, কাজলি, কাজল সবই দেয়, সবই বলে হ্যাঁ তোমারটা হয়েছে, যে যেটাই বলে না কেন স্যাররা বলে হ্যাঁ এটা তো হয়, তো এটা হয়েছে তো, সবসময় খালি বলে হ্যাঁ ঠিক আছে। তো আমাদের এক স্যার আছে, উনাকে যদি কোনো কিছু বলি যে স্যার ইজ ইট রাইট অর রং, স্যার বলে ইয়েস, একটু লম্বা টান দিয়ে বলে, মানে আবার বলে কি নো, মানে পরে আবার বলে কি যে এটা ইয়েস, বাট একটা সেন্স থেকে এটা ইয়েস, অন্য আর একটা সেন্স থেকে চিন্তা করলে এটা নো, মানে সরাসরি উত্তর বলে না, বুঝছেন? এটা হচ্ছে
ফরেনাররা এরকম, আইএলটিএস পরীক্ষা তো কিন্তু সেরকম। আপনাকে যদি আমি বলি, তার লিসেনিং এর মতন। হ্যাঁ লিসেনিং এর মতো, আপনাকে যদি আইএলটিএস পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় যে ডু ইউ থিংক শপিং ইজ ইম্পর্টেন্ট, আপনি এক কথা উত্তর দিবেন না, বলবেন ইয়েস এন্ড নো। I guess it's yes, because shopping definitely increases the life skills of the children, and it also increases the entertainment opportunities for them. That makes good result. But at the same time, if people go for shopping regularly on a regular basis or frequently, they tend to buy some unexpected, unnecessary things, and they can miss classes, and they can perform poorly in the exam. অর্থাৎ আমরা পজিটিভ নেগেটিভ দুইটাই বলতে পারি, ঠিক আছে? এক কথায় বলা যাবে না যে yes it is important, আপনি বলেন yes and no, তাহলে আপনার কথা আসবে। যখন বেশি কথা বলবেন, গ্রামারটা বেশি শো হবে, তখন আপনার ভোকাবুলারি বেশি শো হবে, তখন নাম্বারটা বেশি আসবে। আচ্ছা, আমরা ক্লাস শেষ করে দিব, বেশি সময় নেওয়া যাবে না, কারণ হচ্ছে আপনাদের ঘুমের সমস্যা হবে পরবর্তীতে। তো আমরা nowadays দিয়ে শুরু করলাম। এরপরে তাহলে admittedly দিয়ে বললাম কি, there appear to be a set of minor disadvantages when children go for shopping, firstly due to development of entertainment opportunities, এটা বললাম as a result they cannot prepare unacceptable result। বলার পরে however দিছে, আবার দেখেন however এর উদ্দেশ্য হচ্ছে কি, যেন নেগেটিভ করে দেওয়া, যে কোনো একটা বাক্য আগের লাইনে যা বলছে সেটা উড়াই দেওয়ার, এই বলা হয় নেগেটিভ however। বললাম however this situation is rare, only happening in certain families, কিছু ফ্যামিলিতে এটা হইতে পারে, বাকি সব ফ্যামিলিতেই কি হয়, শপিং সবাই আজাইরা শপিং এ যায় না, সবাই বাসায় বাবা মা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়। তার মানে আমরা প্রথমে কি করলাম, যে মাইনর পজিটিভ হয়ে গেল। পরে বলছি ফার্স্টলি ডিউ টু দ্য ডেভেলপমেন্ট অফ এন্টারটেইনমেন্ট অপরচুনিটিস, শপিং কমপ্লেক্স টেন্ড টু, এই যে ক্লাস মিস করে রেজাল্ট খারাপ করে সবকিছু বললাম, বলার পরে লাস্টে গিয়ে এক কথা দিয়ে আমরা পুরো কথাটা কি করলাম, আগের ইনফরমেশনগুলো সব আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম, বাতিল করে দিলাম। বাতিল করে বললাম however this situation is very rare, only happening in certain families। এই কথা দিয়ে আমি বুঝলাম যে তাল গাছটাই আমার, ঠিক আছে? তাল গাছটা আমার, আমি যেটা বলছিলাম সেটাই ঠিক, পজিটিভ। আর কিন্তু এক্সামিনারকে এই ফাঁকে কি করলাম, আমার যে জ্ঞান আছে দুই দিকেই, এটা এক্সামিনারকে আমি দেখাই দিলাম যে আমার ক্রিয়েটিভিটি আছে, আমি জানি সবকিছুই, ভালো মন্দ বুঝি আমি। আচ্ছা, এর পরের বাক্যে দেখেন কি লাগছে, another issue is that it leads to debt, মানে এটা কি হয়, debt মানে হলো ঋণের দিকে যায়, নেগেটিভ কথা। Because children create pressure on their parents to purchase their desired products or dresses which may be beyond their budget, right? অনেক সময় ছেলে মেয়েরা আবদার করে না, পরে দেখেন consequently ফলে কি হচ্ছে, parents fail to buy those and it leads children to disappointment as well as depression, resulting in drug addiction in the long run। ছেলে মেয়েদের নাকি ড্রাগ এডিকশনের দিকে চলে যেতে পারে, বাচ্চারা রাগ করে কিন্তু বাবা মার সাথে আস্তে আস্তে গাওড়া হয়ে যায়, তেরা বেকা হয়ে যায়, তেরা নিজেদের মানে কথা শুনে না। অনেক ছেলে মেয়ে আছে কথা শুনে না, বিশেষ করে কানাডিয়ান বাচ্চারা কথা শুনে না, কানাডিয়ান বাচ্চারা বাবা মার কথা কম শুনে, এরকম অনেকেই আছে, সবাই একই রকম হয় না। অনেকে আছে যাদের বয়স 16-17 বছর হয়, তারা নিজেদের মতো করে বাবা শুরু করে, কোথায় যায় না যায় ঠিক ঠিকানা থাকে না। তারপরে দেখেন লেখা আছে nevertheless these days per capita income is rising, so it has a little impact on the economy। বুঝতে পারছেন? on the individual economy, individual মানে হলো ব্যক্তিগত ইনকাম। তার মানে কি বুঝতে পারছেন, এই যে nevertheless দিয়ে এই লাইনটা দিয়ে যে আবার নেগেটিভ করে দিলাম, আর এই however দিয়ে যে আগের কথাগুলো যে আমরা পজিটিভ করে দিলাম, বুঝতে পারছেন ব্যাপারটা ক্লিয়ার? আমাকে একটু তাহমিনা আপু বলেন, আপনার ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে কিনা? আপনার তো সামনে পরীক্ষা, এই জন্য আমি বলতেছি আসলে যে আপনার জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। জি স্যার, জি স্যার। ক্লিয়ার না? তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি তো শুরুতে পজিটিভ বলছিলেন, তাহলে পজিটিভ বলছিলেন এই কারণে কিন্তু আমরা শুরুতে কিন্তু কোনো ঝামেলায় যাই না, আমরা এক কথায় কিন্তু বলে দিয়েছি ইটস এ পজিটিভ ডেভেলপমেন্ট which increases the life skill as well as entertainment opportunities। এখানে কিন্তু নেগেটিভ কথাগুলো কিন্তু আমরা বলি নাই। তো এরপরে আমরা কি করলাম, সরাসরি বলে দিলাম I believe the benefits gained by shopping are extremely useful for the future because it has some positive aspects বলে দিলাম। কিন্তু দ্বিতীয় বাক্যে, দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা কি করব, ওই দুইটা নেগেটিভ কথা আমরা বলবো,
কিন্তু বলে সেটার আমরা কি করব, ঘোরায় দিব, মোড় ঘোরায় দিব, পজিটিভ করে দিব। এরপরে আমরা যখন কনক্লুশন লিখবো তখন কনক্লুশনে গিয়ে আগে নেগেটিভ কথা কোথাও বলা যাবে না। দেখেন লেখছি অলদো শপিং হ্যাজ সাম মাইনর নেগেটিভ অ্যাসপেক্টস ফর চিলড্রেন, যদিও কিছু হালকা সমস্যা রয়েছে, it has brought about too many advantages for this to be considered as a negative development. আচ্ছা এইখানে মনে হয় আপনারা এই স্ট্রাকচারটা মনে হয় বুঝেন নাই, এই যে too many advantages to be considered, এই স্ট্রাকচারটা কি বুঝছেন? 2.2 হ্যাঁ 2.2 আর এখানে লেখছে নেগেটিভ ডেভেলপমেন্ট। এর মানে কি জানেন, যেটার এত বেশি পজিটিভ যেটার কোনোভাবেই নেগেটিভ বলা যায় না, এরকম বোঝাচ্ছে এখানে। বুঝতে পারছেন? আমরা বলি না যে করিম ইজ টু উইক টু ওয়াক, মনে নাই? সবাই কিন্তু পড়ছে, এখানে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে, এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, এখানে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে। তো এখন সবাই আপনারা কিন্তু কম বেশি কিন্তু পড়ে আসছেন এরকম ছোটবেলায় যে করিম ইজ এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। করিম ইজ টু উইক টু ওয়াক, এর মানে হচ্ছে কি করিম এতই দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে এই বাক্যটা কি পজিটিভ না নেগেটিভ? এটা নেগেটিভ। নেগেটিভ বাক্য না না? পজিটিভ না স্যার, এটা নেগেটিভ বাক্য, অর্থটা নেগেটিভ, যে সে হাঁটতে পারে না। না সেটা দুর্বল। তাহলে এইখানে দেখেন উপরটা কি দেখেন, তাহলে না বলছে না এখানে, তাহলে এইখানে উপরে দেখেন কি বলছে যে it has brought too many advantages for this to be considered as negative development, তার মানে এটা নেগেটিভ হতে পারে না। বুঝতে পারছেন এবার? কিন্তু যদি এখানে লেখেন কনসিডার্ড এজ এ, বলবে যদি কেউ বলে যে স্যার তো ভুল লেখছে, এটা তো উপরে আলোচনা করছে পজিটিভ ডেভেলপমেন্ট, তাহলে মনে হয় স্যার মনে হয় ভুল লেখছে এখানে, তাহলে এখানে কনসিডার্ড এজ এ পজিটিভ ডেভেলপমেন্ট লিখে ফেলি, তাহলে কিন্তু পুরাই ভুল, একদম পুরা একদম আপনি এসে কাটা খাবেন। কিন্তু এইখানে নেগেটিভ যে মানে এটা আমি এখানে বোঝাইছি যে এই যে টু মেনি অ্যাডভান্টেজেস দ্যাট, এটা কোনোভাবেই নেগেটিভ হতে পারে না, তার মানে পজিটিভ। এখন আমি কি বারবার কি একই কথা লিখবো যে উপরে একবার লিখছি যে ইট ইজ এ পজিটিভ ডেভেলপমেন্ট, এই কথা কি আবার লিখবো এখানে? আমি একবার বলবো যে আমি ভাত খাই নাই, কথার কথা, ঠিক আছে, আমি একবার বলছি যে আমি ভাত খাই নাই, আমি উপোস আছি। কিন্তু অন্য জায়গায় আমি লিখবো যে আমি এক জায়গায় লিখছি আমি উপোস আছি বা আমি উপবাস আছি, বা আরেক জায়গায় বলবো আমি রোজা রাখছি, আরেক জায়গায় বলবো যে রোজা মানে রোজা ভাঙতে পারেই না। বুঝতে পারছেন ব্যাপারটা? অমুক রোজা ভাঙতে পারেই না, তার মানে হচ্ছে কি সে রোজা রাখছে। আরেক জায়গায় বলছে সে রোজা রাখছে, আরেক জায়গায় বলছে সে রোজা ভাঙতে পারেই না, নেগেটিভ দিয়ে পজিটিভ বোঝানো আর কি। এই যে টু মেনি অ্যাডভান্টেজ, আচ্ছা যদি কঠিন মনে হয় এটা কিন্তু খুব ইজি স্ট্রাকচার। ওই যে করিম ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, সেরকম যে এটা এতই বেশি অ্যাডভান্টেজ যে এটা কোনোভাবেই নেগেটিভ হতে পারে না। আচ্ছা এরপরে কারো কি বুঝতে সমস্যা হয়েছে কিনা আমাকে একটু জাস্ট এটা একটু এনশিওর করেন। এই স্ট্রাকচারটা কি বুঝতে পারছেন সবাই? ঠিক আছে, না স্যার, না স্যার, নতুন সমস্যা নেই। নতুন স্ট্রাকচার লাগছে। আবার কেউ কেউ মনে করবে যে স্যার এখানে নেগেটিভ লেখছে কেন? নেগেটিভ লেখছি পজিটিভ বোঝার জন্য, যেটা নেগেটিভ হতে পারে না। কিন্তু আবার অনেকে প্রশ্ন করবে স্যার এখানে তো না বোধক কোনো লেখা নাই যে ইট হ্যাজ নো অ্যাডভান্টেজেস, অথবা নো ডিসঅ্যাডভান্টেজেস, আমরা কোনো নেগেটিভ কথা লিখি নাই, কিন্তু টু আর টু থাকলেই সেই বাক্যটা নেগেটিভ হয়ে যায়, তাহলে এটা নেগেটিভ হতে পারে না। পরে বলছি যে therefore parents should allow children to shop but they should control the limit of shopping, হ্যাঁ, in order to achieve some skills অর্জন করতে। বাজারে যাইতে হবে, তো না গেলে তো হবে না, বাজারে অবশ্যই যেতে হবে, which will be effective for their academic arena and corporate sectors as well. আচ্ছা এখানে কি বাড়তি কিছু লেখছি ইনফরমেশন নাকি একই জিনিস লিখছি, যে একাডেমিক এরিনা, কর্পোরেট সেক্টর, আরেকটা হচ্ছে লাইফ স্কিল, এই যে সাম লাইফ স্কিল, তাই না? সাম স্কিল, লাইফ স্কিল। তো এই লাইফ স্কিল কথা তো আমরা শুরুতেই লিখছি, তাহলে ওই একই জিনিস কনক্লুশনে গিয়ে আমরা কি করব, ওই ভিতরে উপরে যে পজিটিভ গুলো যে মানে ফোকাস করছিলাম সেই পয়েন্টগুলোই আমরা কি করব, এখানে আমরা কি করব জাস্ট তুলে ধরবো। ঠিক আছে, তাহলে আজকের যে মূল আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে যে আমরা শুরু থেকে শিখলাম হচ্ছে যে কিভাবে একটা আইএলটিএস এর গুড ইন্ট্রোডাকশন লিখতে হয়, এবং এই আইএলটিএস ইন্ট্রোডাকশন আরো কয়েকটা উদাহরণ দিয়েছি আমরা। আর আমরা আলোচনা করলাম হচ্ছে ইজ ইট এ পজিটিভ ডেভেলপমেন্ট, এরকম কোয়েশ্চেন যদি থাকে তখন সেটা অ্যাসেট আমরা কিভাবে লিখবো সেটা আমরা আজকে আলোচনা করলাম। তো
আইএলস এর যে কি বলে এগ্রি ডিসএগ্রি যে সেটা ঠিক সেম ভাবেই হবে। আমি জানি না তাহমিনা পুরো আবার বোঝা দিতে হবে কিনা, বাট সেমই না হবে। স্যার, ধরেন আপনি কোনো কিছু এগ্রি করলেন, স্যার হ্যাঁ এগ্রির পয়েন্টগুলো আপনি লিখবেন, এগ্রি লেখার পরে করলাম, এগ্রিটা তো হচ্ছে পজিটিভলি আমি এগ্রি করলাম, করার পরে সেকেন্ড প্যারাতে আমি ওইটার সামান্য কিছু মানে ডিসএগ্রি করার কিছু কারণ উল্লেখ করব, করে লাস্টে যে বলে দিব যে এটা কোনো কারণই নেই, মানে এটা এগ্রি করার পিছনে সবচেয়ে বড় কারণগুলো এই কারণগুলো ছিল, রাইট। এটা বলে তার মানে দুইটা একই শেষ নিয়মে করতে কিন্তু যাবে। হবে। আপনি এখন এই অ্যাসেটটার জি উপরে স্যার, হোমওয়ার্ক করে দেখাইতে হবে, নাহলে আমি বুঝবো না আপনারা বুঝতে পারছেন কিনা। সো আই উইল গিভ ইউ হোমওয়ার্ক অন ওকে দিস। স্যার। সবারই আশা করি ক্লাস বুঝতে সমস্যা হয় নাই, সবাই বুঝতে পারছেন। সো না আমি যদি এখন সমস্যা এটার হয় উপরে না। অ্যাসাইনমেন্ট দেই, অ্যাসাইনমেন্ট যদি এটার উপর আমি দেই, তাহলে আমার মনে হয় যে বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। সো নেগেটিভ আর পজিটিভ ডেভেলপমেন্টের উপর আমি এসে দিব, আজকেই দিব, ওকে স্যার। এখনই দিব। সবাই ইমেল পাবেন, আমি সবাইকে ইমেল করব, ঠিক আছে? এই স্ট্রাকচারটাই আপনারা ফলো করবেন। আর আমার ক্লাসটা স্যার, অ্যাসেটটা আমি সবাইকে পাঠিয়ে স্যার দিচ্ছি। আমাদের কি আজকে রাইটিং ক্লাস শেষ? আরো ক্লাস করবেন সবাই? সবাই যদি বলে তাহলে নিব ক্লাস, আর যদি না স্যার, তাহলে নিব স্যার না। যদি রাইটিং ক্লাসটা শেষ হয়ে যায় তাহলে একটু কথা বলবো। So thank you very much for joining the class. I'm going to stop the recording now, and we will conduct other sessions on the other time. So thank you very much again. Stay sanitized and be safe always, and prepare yourself in a way that you can achieve higher band score, because you know the IELTS score is like a কি বলছিলাম জানো, জালের মতো। বাংলা বললাম জাল। জাল যদি থাকে মাছ ধরতে পারবেন, সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মাছ ধরতে পারবেন, ঠিক আছে? দেখেন আমরা কিন্তু ইংলিশে মানে আমরা সবাই কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ, ঠিক আছে? তো ইংরেজিতে আইএলটিএস এ ভালো করে বিদেশে আসতে গেলে আপনার ইংরেজির জাহাজ হওয়ার দরকার নেই। অনেক ইংরেজি অনার্স মাস্টার্স পাস যারা, তারা কিন্তু সবাই কানাডায় আসে না, আসতে পারে না, ঠিক আছে? ইংরেজি অনার্স মাস্টার্স পিএইচডি করলে কোনো লাভ নাই, কিন্তু আপনার আইএলটিএস এর জন্য যেটা দরকার মানদণ্ডটা বুঝতে হবে, এক্সামিনার কিভাবে চায় সেটা বুঝতে হবে। আশা করি আজকের ক্লাসটা আপনাদের লাইফ টাইমের জন্য কাজে লাগবে। এটা শুধুমাত্র আইএলটিএস এর জন্য না, যারা আইএলটিএস পরীক্ষা ছাড়াও যারা চাকরির বিভিন্ন পরীক্ষা দিবেন, তারা এই গ্রামারের ব্যাপারগুলো তারা জানবেন। আর আমার ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রাইটিং এ কিভাবে করতে হয়, লিখতে হয় কিভাবে, আমরা সেটা আলোচনা করেছি। এখন যদি পরীক্ষায় যদি রচনা আসে যায় ছাগল খুবই ইম্পর্টেন্ট, তাহলে সেটা কিভাবে শুরু করতে হবে? জাস্ট আমি একটু চেক করছি আপনারা বুঝতে পারছেন কিনা। It is widely acknowledged It is that widely acknowledged that over the last few decades, it is widely Yes. acknowledged that হ্যাঁ, প্রাণীজ God আমিষ is is the important. important প্রাণীজ essential animal. প্রাণীজ আমিষ যেটা বলে আর কি, মানে হচ্ছে যে প্রোটিন, ঠিক আছে? প্রোটিন তো এটা খুবই অ্যানিমাল ইম্পর্টেন্ট। প্রোটিন হ্যাঁ, সোর্স অফ এনিমাল প্রোটিন। প্রোটিন অ্যানিমাল প্রোটিন অ্যানিমাল প্রোটিন, হ্যাঁ, যে ডাক্তার বলছেন আমাদের তাপস ভাই হচ্ছেন একজন এমবিবিএস আমি ডাক্তার। সরি আমি ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন লাইভ স্টক আচ্ছা আচ্ছা, প্রাণী। আপনি কি ওই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ ভেটেরিনারি বাংলাদেশ কৃষি ভেটেরিনারি, হ্যাঁ ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি মেডিসিন। আচ্ছা আচ্ছা, আমাদের মানে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে ডরমেটরিতে ছিলাম 7 দিনের মতো। ও আপনাদের জিটিএ ট্রেনিং করছেন? গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট। ও সো গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে আমি প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট কোর্স করেছিলাম। এটা ছিল আমার ডিরেক্টর ছিল জিটিএ ডিরেক্টর ছিল মাসুমা হাবিব, অধ্যাপক মাসুমা হাবিব। আর ওই সময় একজন স্যার ছিলেন, ওনার নাম ছিলেন আমির হোসেন স্যার। আমির হোসেন স্যার খুব ভালো ক্লাস নেয়। উনি একটা কথা বলেছিলেন যে ওনার ক্লাসটার কথা ছিল এরকম যে a leader is a person who knows the way, goes the way and shows the way, ঠিক আছে? সো আমাদের দেশে কিন্তু লিডার সংখ্যা খুবই কম। লিডাররা কথা বলে একটা, করে আর একটা, পিছনে থেকে কাইটা পড়ে। ওই মানে ছাত্রলীগের বা আমরা ছাত্রলীগের বা আওয়ামী লীগের যদি বলি, যারা পাতি নেতা তারা মারা যায়, যারা আসল নেতা তারা টিকে থাকে, বুঝছেন? যারা পাতি নেতা তারা হচ্ছে কি কোথায় জান দিয়ে দিচ্ছে, কুরবান করে দিচ্ছে তাদের জীবন, বুঝছেন? জীবন শেষ করে দিচ্ছে কিন্তু তারা কিছু পাচ্ছে না। যারা লিডার তারা কিন্তু আগে আগে যায়, তারা কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করে পালায় যায় না। কিন্তু আজকালকার দিনে দেখবেন যে লিডাররা পালায় যায়। দেখা যাচ্ছে, উদাহরণ দিলে বুঝবেন যে ধরেন আইএলটিএস একটা টিচিং, আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি, আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝাইয়া দিই, তখন আপনারা পিছনে পিছনে আমার সাথে হাঁটবেন, আপনারা বুঝে যাবেন সবকিছুই, ঠিক আছে? পাশাপাশি হাঁটলেই বোঝা যাবে। এখন আমি যদি বলি যে বই পড়ে নেন, এটা পড়ে নেন, এই অমুক বই তমুক বই,
কিছুই বুঝতে পারবেন না। আমি আজকে যে ক্লাস নিলাম এটা কোনো বইও পাবেন না, কোনো স্যারও পড়াবেন না আপনাদের, জীবনেও পড়বেন না। Definitely, it has been more effective for me, not only for me but also everyone. এভরিওয়ান Thank you very যারা much. Thank you যারা very much. চাকরি পরীক্ষা দিবে, আমি জানি না কামরুল ইসলাম, কামরুল হক, কামরুল হক তুমি কি আসো নাকি ঘুমায় গেছো? স্যার আছি আমি, ঘুমাই আচ্ছা, নাই। তুমি যে ক্লাসটা করছো তোমার কি এটা তোমার জবের এক্সামে কাজে লাগবে না? এই যে রাইটিং জি এর স্যার। দক্ষতা, খোলামেলা যে হাতের লেখা, যেমন আমি ছাগল দিয়ে রচনা লিখতে বললেও কিন্তু সবাই এখন লিখতে পারবে যে গরু ছাগল আমিষের একটা গুরুত্বপূর্ণ উৎস, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা কিন্তু সবাই বলতে পারবে অ্যাট লিস্ট। তো এখন যদি এটা যদি মানে পাখি নিয়ে আসে, অ্যানিমেল রাইট নিয়ে আসে পরীক্ষায় আসে, তখন আমরা কিন্তু অ্যানিমেল নিয়েও লিখতে পারবো। পশু পাখির প্রতি সদয় হওয়া দরকার আমাদের, তাই না? হ্যাঁ। তারপরে লাইব্রেরি নিয়ে আসলেও লিখতে পারবো। আচ্ছা, হেলথ নিয়ে আসতে পারো না? হেলথ নিয়ে ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে আসতে পারো না? আচ্ছা, ফিজিক্যাল এক্সারসাইজ কার পার্ট হবে? ফিজিক্যাল এক্সারসাইজ কার অংশ? হেলথের অংশ। তাহলে এইভাবে আমরা চিন্তা করে লিখবো এখন থেকে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ। আই এম গোইং টু স্টপ দ্য রেকর্ডিং। Again, আমি দুইবার বিদায় দিচ্ছি। Stay sanitized and be safe always. আপনাকেও ধন্যবাদ। Have a good day. Have a good night. আমার জন্য good day. হ্যাঁ, have a good day. Good day.